আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি জানি আপনি সবসময় ভালোর বলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। রাসেল ভাই, আমার জানা একটা ঘটনা শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমি যখন শুনি তখন আমার বয়স 12 বছর। একদিন আমি আমার বাড়ির সামনে একটি দোকানে যাই কিছু কেনার জন্য। সেখানে আগে থেকেই আমার এলাকার কিছু মানুষ বসে গল্প করছিল, সম্পর্কে আমার চাচা হয়। তখন আমি সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকি। তারপর এক পর্যায়ে ভূত জিনের প্রসঙ্গ চলে আসে। তখন তাদের কথা শুনতে থাকি এবং অন্য এক চাচা ওই সময় বলে, তোদের সত্য একটা ঘটনা বলে শোন, পাশের গ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে। এই বলে চাচা তার ঘটনা শুরু করেন। ঘটনা যে নাম ব্যবহার করা হয়েছে সবই ছদ্মনাম। সময়টা তখন 2009 সাল। পাশের গ্রামের নুরু চাচার ছেলে ফাহিম 3 বছর হলো সৌদি আরবে গিয়েছে। আরো কিছুদিন পরে তার দেশে আসার কথা ছিল, দেশে এসে বিয়ে করবে বলে। তবে দেশে এসেছে ঠিকই, কিন্তু জীবিত আসতে পারেনি, এসেছে লাশ হয়ে। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক, ফাহিম মারা যায়। ফাহিমের মুদির ছিল খুব ভালো মনের মানুষ। সে ফাহিমের লাশটি 2 মাস পরে দেশে পাঠিয়ে দেয়। তারপর এয়ারপোর্ট থেকে তার পরিবার তার লাশটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসতে আসতে দিনের আলোকে হার মানিয়ে রাত আসে। রাতের অন্ধকার পরিবর্তিত হয়। লাশটি পাঠিয়েছিল একটি কফিনে করে। সেই রাতেই ফাহিমকে কবর দেওয়া হবে, কারণ সৌদি থেকে লাশটি গোসল করিয়ে কাফনে মুড়িয়ে দেওয়া হয়। তারা আর গোসল করায় না এই কারণে, তাই সে রাতেই লাশটিকে দাফন করা হবে কবরস্থানে। পরের দিন দুপুরে ফাহিমের বাবা মানে নুরু চাচার মোবাইলে এক অচেনা নাম্বার থেকে কল আসে। কলটি সে রিসিভ করে হ্যালো বলতেই অন্য পাশ থেকে আরবি ভাষায় কি যেন বলছে। চাচা তো আরবি ভাষা বোঝে না, তাই ফোনটা কেটে দেয়। তারপর আবার যখন ফোন আসে তখন সে তার আরেক ছেলে জালালকে ডাকে। জালালের বাবা বলে যে, বাবা, মোবাইলটা নিয়ে কোনো আরবি ভাষা জানা লোকের কাছে যা, দেখ তো কি বলে, আমি তো কিছু বুঝি না। তখন জালাল বলল, ঠিক আছে বাবা। এই বলে জালাল তার এক বন্ধুর কাছে নিয়ে যায়। সেও আগে সৌদি আরবে থাকতো বলে একটু আধটু আরবি ভাষা জানতো। তার বন্ধুকে যখন ফোনটি ধরিয়ে দেওয়া হয়, সে কথা বলল তার সাথে। পরে জালাল জিজ্ঞেস করলো, কে ফোন করেছে? তখন বন্ধু যা বলল, ফোনটা করেছে সৌদি থেকে তার ছোট ভাই ফাহিমের মুদির। সে বলল যে ফাহিমকে কফিনে রাখার আগে তার পিঠের নিচে স্কচ টেপ দিয়ে বাংলাদেশের 3 লাখ টাকা হিসেবে কিছু রিয়েল রাখা আছে। ফাহিমকে কবর দেওয়ার আগে যেন টাকাটা তার পরিবারকে দিয়ে দেওয়া হয়। এই বলে সে ফোন রেখে দেয়। তখন জালাল বলল, ঠিক আছে বন্ধু, তুই এই কথা কাউকে বলিস না, কারণ তার বন্ধু জানে না যে ফাহিমকে গতকাল রাতেই কবর দেওয়া হয়েছে। এই বলে সে চলে যায়। তারপর জালাল ভাবে, এই টাকার কথা বাড়িতে বললে তো আমি কিছুই পাবো না। আজ রাতে কবরস্থানে নিয়ে আমি লাশটি তুলে টাকাগুলো নেব। তারপর যে ভাবনা সেই কাজ। রাত 11টা ছোট্ট একটি টর্চ লাইট নিয়ে একটি কোদাল নিয়ে সে কবরস্থানের দিকে হাঁটা শুরু করে। নির্জন রাস্তা, হালকা পূর্ণিমার আলো এসে পড়েছে রাস্তায়। মনে কিছুটা ভয়, কারণ এমন এক্সপেরিয়েন্স তার আগে কখনো হয়নি। সে হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের কাছাকাছি চলে আসে তখন হঠাৎ দেখতে পায় ঠিক তার সামনে কে যেন হেঁটে আসছে। সে তাড়াতাড়ি তার হাতে থাকা কোদালটি রাস্তার পাশে ফেলে দেয়। তখন সামনে তাকিয়ে দেখে ঝাপসা দেখা যায়। লোকটি কালো একটি শার্ট পরা আর নিচে একটা লুঙ্গির মতো কিছু একটা হবে। লোকটা যখন তার পাশ কাটিয়ে পেছনের দিকে চলে যাবে তখন খুব গম্ভীর কণ্ঠে বলল, যেখানে যাচ্ছ ওদিকে গেলে তোমার বিপদ আছে, ওখানে যেও না, ওখানে যেও না, না না। এই বলে লোকটি পেছনে চলে গেল। সাথে সাথে জালাল পেছনে তাকিয়ে দেখে লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে ভাবলো হয়তো এটা আমার মনের ভুল, তাই সে পাত্তা না দিয়ে কোদালটা উঠিয়ে আবারও রওনা দিল কবরের দিকে। এক পর্যায়ে সে ফাহিমের কবরের কাছে চলে আসলো। আর কবরস্থানের বর্ণনা না দিলেই নয়, কবরটা ছিল গ্রাম থেকে একটু দূরে জনমানবহীন একটি জায়গায়। পাশেই ছিল বিশাল জায়গা দিয়ে ঘেরা ঝাড়। যাই হোক, এবার ঘটনায় আসি। জালাল সামনে তাকিয়ে দেখতে পায় তার ছোট ভাইয়ের সদ্য দেয়া কবরটি। তার খুব ভয় করছিল। তখন সে মনে মনে ভাবলো, কাজটা কি করা ঠিক হবে? আবার অন্যদিকে এতগুলো টাকার লোভ সে সামলাতে পারছে না। যেই সে কবরে কোদাল দিয়ে একটা কূপ মারলো, হঠাৎ পেছন থেকে ফিসফিস করে তার ভাই ফাহিমের গলায় কে যেন তাকে বলল, ভাই ভাই এমন কাজ করো না ভাই, এটার পরিণাম ভালো হবে না ভাই। তারপর পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। এভাবে কবর খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে বাঁশের চাটাই সরিয়ে 8 কাটা বাঁশগুলো একটা একটা করে পাশে রাখে। তারপর সে কবরে নামে।
লাশের কোমর বরাবর দুই পাশে দুই পা ধরে দাঁড়ায়। তারপর কবরের ভেতরে খুটখুটে অন্ধকার, সে কিছুই দেখতে পায় না। তখন সে তার কাছে থাকা ছোট্ট 2 ব্যাটারির টর্চ লাইটটি বের করে। যেই সে লাইটটি লাশের দিকে ধরে, তারপর সে যা দেখে তা দেখে তার রক্ত হিম হয়ে যায়, তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সে দেখে লাশটির পরানো কাফনের কাপড় প্রায় অর্ধেকের বেশি লাশটির গলায় ঠোকানো। দেখে মনে হচ্ছে লাশটি তার নিজের কাফনের কাপড় নিজেই খাচ্ছে। তারপর জালাল চিন্তা করে, এত কষ্ট করে এত কিছু করলাম, এখন ভয় পেয়ে চলে গেলে হবে না, আমি টাকা নিয়েই যাব। যে ভাবা সেই কাজ। সেই টর্চ লাইটটা মুখে ধরে, লাশটিকে সে একপাশে কাত করে এবং কফিনের কাপড়টা সরিয়ে লাশটার পিঠে স্কচ টেপ দিয়ে সাদা কাগজের একটি খাম, তারপর খামটি সে তার কোমরে গোজে সে কবর থেকে উঠে এসে আবার আগের মতো করে কবরের মাটি দিয়ে বাড়িতে চলে আসে। পথে তার সাথে আর কোনো কিছু ঘটেনি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? সেটা হলে তো তার জন্য ভালোই হতো। সে বাড়িতে সেসব কথা কাউকে বলে না, ঘরে এসে ঘুমিয়ে পড়ে। তারপর সে স্বপ্ন দেখে তার ছোট ভাই ফাহিম তার কাছে এসে বলছে, ভাই, এটা তুমি কি করলা? আমি তো মানা করার পরেও তুমি থামলে না। আর কবরে যা দেখেছো তা কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার ক্ষতি হবে, আর টাকাগুলো বাবার কাছে দিয়ে দেবে, তা না হলে এর ফল ভালো হবে না। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। সে কিছু মনে করে না, একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যায়। পরের দিন সকালে সে তার ওয়াইফের কাছে আগের রাতে যা যা ঘটেছে সবকিছু বলে, আর বলে কাউকে কোনো কিছু না বলতে। বলে টাকার ভাগ দিতে হবে, এই জন্য সে কাউকে জানাতে চায় না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সে আবার তার ভাই ফাহিমকে স্বপ্ন দেখে। ফাহিম বলে, লোভ 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 তোমাকে শয়তান বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কাউকে কিছু বলবে না, এখন থেকে দিন গুনতে থাকো। এই বলে ফাহিম যেন হাওয়ায় মিলিয়ে গেল। জালালের ঘুম ভেঙে গেল। সে তার ওয়াইফের কাছে সবকিছু খুলে বলে। তারপর থেকে অস্বাভাবিক জ্বর শুরু হয় তার। 3 দিনের 3 রাত সে ঘুমিয়ে পড়ে। তারপর তার ওয়াইফের যখন ঘুম ভাঙে, তারপর যা দেখলো, সেই কবর থেকে আনা টাকাগুলো জালালের মুখের ভেতর মুচড়ে ভরা। মনে হচ্ছে টাকাগুলো কেউ জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে। আর ভালো করে যখন দেখতে যায়, তারপর সে দেখে তার ঘাড়টা কেউ উল্টো করে ঘুরিয়ে দিয়েছে। মানে তার বুকের দিকটা ছিল নিচে আর মুখটা ছিল উপরের দিকে। রাসেল ভাই, এভাবেই তার মর্মান্তিক মৃত্যু হয়। লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা তার জলজ্যান্ত প্রমাণ। প্রিয় রাসেল ভাই, এই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ার জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি এবং ভালোর দলে আছেন। আমি আহমেদ রোহান, আছি যশোর থেকে। আমি ভূত.com ও প্রিয় রাসেল ভাইয়ের খুব বড় একজন ভক্ত। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত একটি জুট মিলের ঘটনা। ঘটনাটা আজ থেকে অনেক আগের এবং তা প্রায় 1975 সালের ঘটনা। তখন আমাদের এলাকায় একটি জুট মিল হয়, যা থেকে তৈরি করা হয় সুতা, আর সেখানে গ্রামের লোক সহ আরো অনেক দূরের গ্রামের লোকেরা এসেও কাজ করত। আমি মিলটির একটি বর্ণনা দিয়ে দিই। জুট মিলটি ছিল লোকালয় থেকে একটু দূরে মাঠ বরাবর একটি খুব বড় হাওরের পাশে। মিলটি ছিল বেশ বড়, আর মিলটির চারপাশ দিয়ে ছিল বড় বড় গাছ, আর মিলটির ভেতরে ছিল বেশ বড় একটা পুকুর। এই মিলিয়ে তৈরি হয় এক ভয়ানক মিল। রাতে কোনোদিন মিলটিকে দেখলে গা ছমছম করত। এই ছিল মিলটির বর্ণনা। এবার মূল ঘটনায় আসা যাক। প্রথমে মিলটি বেশ কিছুদিন ভালোই চলছিল। তার কিছুদিন পর থেকে ঘটে থাকে খুব রোমহর্ষক ঘটনা, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে আগে বলি, মিলটির কাজের সময়ের নিয়মটা ছিল এমন যে 3টা শিফটে ভাগ করা। সময়টা হলো সকাল 6টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 10টা, আর রাত 10টা থেকে সকাল 6টা। বলে রাখা ভালো, যাদের বাসা অনেক দূরে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছিল এখানে। যাদের বাসা দূরে তারা মিলের কাতারে থাকতো। দিনটি ছিল বুধবার সকাল। দুপুরের শিফট ঠিকই ছিল, কিন্তু রাতে যারা শিফটে কাজ করছিল তারা ছিল মোট 28 জন। তার মধ্যেই একজনের নাম ছিল সালাম। সে বের হয় একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুমটি ছিল মিলের মূল যে কাজের স্থান সেখান থেকে দূরে। প্রায় 1 মিনিট পর তার খুব ভয়ানক এক আত্মচিৎকার ভেসে আসে। কিছু লোক সেটা শুনতে পেয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দেখে এক বিভৎস দৃশ্য, যা দেখে তারা অনেকেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সেটা ছিল সালাম মিয়াকে কে যেন তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তার শরীরের কোনো আকৃতি বোঝা যাচ্ছিল না। এই ঘটনার পর সবাই অনেক ভয় পেয়ে যায় সেই রাতে, এবং কেউ কাজ করতে পারে না। সকালে পুলিশ আসে, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পায় না। দেখে ভাবার কোনো কারণ নেই যে এটা মানুষের কাজ।
পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, সবার বেতন দেওয়ার দিন, সেহেতু অনেকেই কাজে যায় সেদিন। এবং রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে জুয়া নামে একটি লোক আঁধারে কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে মিলটির মধ্যে থাকা পুকুর পাড়ে একটু হাঁটাহাঁটি করছিল। সে দেখতে পেল একজন পুকুরের পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ বিশাল আকৃতির দুটি জন্তু, যা দেখতে অনেকটা শেয়ালের মতো আবার বাদুরের মতো। চোখ দুটা দেখে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের পিণ্ড, এবং বিভৎস দেখতে প্রাণী দুইটি একটি মানুষকে ধরে ছিন্ন ভিন্ন করে মাংস খুবলে খুবলে খাচ্ছে, খুব হিংস্রতার সাথে। এটা দেখে প্রচন্ড পরিমাণে সে ভয় পায় এবং জোরে চিৎকার করে ওঠে। সেই না সে চিৎকার করে উঠেছে, অমনি প্রাণী দুইটি তার দিকে ভীষণ হিংস্র দৃষ্টি ফেরায়। তাদের গাল দিয়ে তখন রক্তের ধারা পড়ছিল। ততক্ষণে অনেকেই দৌড়ে তার কাছে চলে এসেছে। সবাই এসে এই দৃশ্য দেখতে পায়। তারা আরো দেখে, তাদের এই আশা দেখে প্রাণী দুটি যাকে খাচ্ছিল তার পা দুটি এক কামড় মেরে শরীর থেকে আলাদা করে একটি অন্ধকারে মিলিয়ে যায় আর একটি বড় গাছের দিকে চলে যায়। এই দৃশ্য দেখে সবাই প্রাণপণ দৌড়ে পালিয়ে আসে। পরদিন আর কেউ সেখানে কাজে যায় না। সবাই বলতে থাকে সেখানে কোনো পিশাচের আবির্ভাব হয়েছে। আর রাতে সেই দৃশ্য দেখে অনেকেই ভয় পেতে থাকে। এভাবে দুজনের বিভৎস মৃত্যু ঘটে। আর রাতের সেই দৃশ্য দেখে অনেকে ভয় পায়। ওখানকার অনেকের মনেই ভয়ের সৃষ্টি হয়। এভাবে এক পর্যায়ে মিলটি বন্ধ হয়ে যায়, যার ফলে মিল কর্তৃপক্ষ অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হয়। মিলটি দেখাশোনা করার জন্য এক লোক রাখা হয় যার নাম রমেশ। সে গ্রামের খুব সাহসী একজন বয়স্ক লোক। সে রাতে মিলটিকে দেখাশোনার কাজে নিযুক্ত হয়। যেদিন রাতে সে প্রথম মিলটিকে পাহারা দিতে যান, তার সাথে একটা হ্যাচাক লাইট আর একটি বড় লাঠি দিয়ে দেওয়া হয়। তখন গ্রীষ্মকাল, চারিদিকে খুব গরম আর আকাশটা মেঘলা, হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে ঝড় উঠবে। রাত আনুমানিক 2টার মতো হবে। তখন খুব জোরে রমেশের আত্মচিৎকার আর করুণ একটা ভয়ঙ্কর চিৎকার কানে ভেসে আসে এবং পুরো গ্রামকে যেন সেই শব্দ কাঁপিয়ে দেয়। এটা অনেকে শুনতে পেরে ভয়ে আঁতকে উঠে, অনেকে সাহস পায় না সেখানে যেতে। ততক্ষণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই সাথে মিলটি থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা পুরো গ্রামের লোকদের এক অজানা ভয়ের মধ্যে আতঙ্কগ্রস্ত করে তোলে। সকালে সবাই দৌড়ে মিলটির কাছে গিয়ে দেখে, যেটা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে রমেশ মিয়ার মাথা শরীর থেকে আলাদা হয়ে ছিঁড়ে পড়ে আছে মাটির ওপর। তার চোখ দুটো পুরোই খাওয়া আর শরীরটা কোন রকম বেঁচে আছে হাড় গড়ছে কয়টি মিলের গেটের সামনে। দেখে বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা দেখে সবাই অনেক বড় রকমের ভয় পায়। লোকে ওই মিলটির পাশ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেয়। সন্ধ্যার পর কেউ বাইরে তেমন বের হয় না। এরই মধ্যে গ্রামের আরেকজনের সাথে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের একজন লোক, তার নাম মুসা, সে মূলত ট্রাক ড্রাইভার। সে বাইরে গাড়ি চালায় এবং অনেক দিন পর পর সে বাসায় আসতো। তখনকার সময়ে মোবাইল ফোনের তো এত প্রচলন ছিল না, যার জন্য সে গ্রামের এই ঘটনা জানতো না। সে দীর্ঘদিন গাড়ি চালানোর পর একদিন রাতে গাড়ি থেকে বের হয়ে ফিরে আসছিল। রাত 1টার মতো হবে। সে মিলটির পথ ধরে বাড়ি আসছিল। তখন সে দেখলো মিলটি আগের মতো নাইট শিফট চলছে। আগেই বলেছিলাম মিলটির পাশ দিয়ে বড় বড় গাছ এবং তার মধ্যে আম গাছ। যেহেতু গ্রীষ্মের সময় ছিল, গাছে অনেক আম পেকেছিল। সে যখন গাছটির পাশ দিয়ে যাচ্ছিল, সে দেখলো অনেক আম পড়ে আছে। সে ভাবলো বাড়ি তো যাচ্ছি, যাই কতগুলো আম কুড়িয়ে নিয়ে। সে যখন কাছে যাবে, সে খেয়াল করলো আমগুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে। এবার সে ভয় পায় আর নিচ থেকে সে মাথা তুলে যেই না সামনের দিকে তাকায়, এক বিভৎস জিনিস দেখতে পায়। সেটা দেখতে অনেকটা মানুষ আকৃতির, কিন্তু তার মাথা নেই আর শরীরে খালি বড় বড় লোমে ভরা এবং বুক বরাবর 2টি চোখ। অবয়বটি তাকে জানায় যে সে নাকি আজকে বাড়িতে বেঁচে ফিরতে পারবে না। অসংখ্য চোখ শেয়ালের মতো মনে হচ্ছিল, তার কয়েক হাজার অন্ধকারে মিটমিট করে জ্বলছে। এটা দেখে সে পাশ কাটিয়ে যত জোরে পারে চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, পথ যেন আর শেষ হয় না। সে বুঝতে পারছে সে বাড়ির পথ গুলিয়ে হাওরের দিকে দৌড়াচ্ছে। একসময় পেছন পেছন সে জন্তুগুলো তাকে তাড়া করছে আর গোঙাচ্ছে। যত হিংস্রতা, আজ তারা তাকে মেরে মেটাবে। সে ভাবলো আজ আর তার রক্ষা নেই, আজ শেষ দিন। সে কিছুটা দূরে কিছুটা আলোর ছটা দেখতে পেল এবং সে জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করলো, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। এই বলে সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে তার হুঁশ হয় এবং তখন সে বাড়িতে আবিষ্কার করে নিজেকে এবং সব ঘটনা খুলে বলে। তখন সবাই বলে যে অনেক দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে যে মিলটি, সেই মিলটি চালু হলো কিভাবে। সবাই বুঝে ফেলে যে তাদের এই গ্রামের ওপর অশুভ জিনিসের ছায়া পড়েছে। আর কিছুদিন সবাইকে অবাক করে দিয়ে প্রতি রাতেই মিল থেকে বিভিন্ন আওয়াজ আসতে থাকে আর মধ্যে পুরো গ্রাম কেঁপে কেঁপে উঠত।
গ্রামের লোকজন সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। আরেকটা অবাক করা বিষয় হলো হঠাৎ হঠাৎ রাতে মিলটিতে মেশিন চালানোর আওয়াজ পাওয়া যায়, কিন্তু কেউ সেখানে যাওয়ার সাহস পায় না। অনেকে সেখানে রাতের বেলায় অনেক ভয়ের জিনিস দেখতে পেয়েছে। তার মধ্যে একটা হলো একদিন রাতে একজনের গরু ছুটে যায় সেই মিলটির কাছে। গরুর যে মালিক সে ভয়ে ভয়ে একটা 3 ব্যাটারিওয়ালা টর্চ নিয়ে সেখানে যায় এবং গিয়ে দেখতে পায় কিছু মানুষ আকৃতির, কিন্তু মানুষ না, গায়ে বড় বড় লোম ভরা পশুর মতো, এবং তারা সেই গরুটিকে কামড়ে ধরে রক্ত শুষে খাচ্ছে। গতকাল তারা মাংস খায় না। এটা দেখে সে চিৎকার করতে করতে বাড়িতে পালায় এবং সবাইকে সেই ঘটনা বলে। সকালে সবাই মিলটির সামনে গিয়ে গরুটির কিছু চামড়া আর গায়ের রঙের বস্তু দেখতে পায়। গরুটির মালিক এটা দেখে এত পরিমাণ ভয় পায় যে সে কিছুদিনের জন্য পাগল হয়ে যায় এবং মিলটির পাশে থাকা হাওরের পানিতে তার অস্বাভাবিক মৃত্যু হয়। সব শেষ, গ্রামের সবাই এক হয়ে পাশের গ্রাম থেকে একজন বড় কবিরাজকে আমন্ত্রণ জানান এবং এই কবিরাজ ছিলেন খুব নামকরা কবিরাজ। সে জানায় মঙ্গলবার সে আসবে। যে ভাবা সেই কাজ। সেই কবিরাজ তার কিছু শিষ্যদের নিয়ে সেই গ্রামে আগমন করেন। গ্রামে এসেই তিনি সেই মিলটির দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারা বলে এই মিলতে খুব শক্তিশালী কিছু পিশাচের আবির্ভাব হয়েছে। তারা সেখানেই বসবাস শুরু করেছে। তারা খুব শক্তিশালী এবং ভয়াবহ। তাদের সাথে লড়াই করতে না পেরে সবাই এরকম পিছিয়ে এসেছে এবং এই লড়াই করাটা প্রায় অসম্ভব। আর কিছুদিন দেরি করলে তারা এই গ্রামটিকেই পুরো নরকক্ষেত্র বানিয়ে ফেলবে। তারা এখানে মানুষ বলি দিয়ে নিজেদের শক্তি সঞ্চয় করছে। এটা শুনে কবিরাজ অনেক হাতে পায়ে ধরতে থাকে তাদেরকে বাঁচানোর জন্য। অবশেষে শুরু হয় পিশাচের সাথে কবিরাজের লড়াই। কবিরাজ বলে মিলটির ভেতরে একটা যজ্ঞ করতে হবে। সেখানে তার কিছু শিষ্য এবং কিছু সাহসী যুবক যাবে, আর কিছু জিনিস সহ 3টি কালো রঙের পাঁঠা জোগাড় করতে হবে। আরো বলে যে যজ্ঞ 3 দিন ধরে হবে। এই 3 দিন যদি সফলভাবে কাজ হয় তবেই গ্রাম এই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে রক্ষা পাবে, আর না হলে পুরো গ্রাম নরক হয়ে যাবে। গভীর রাতে কবিরাজ তার সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় আর সবাইকে বলে সবাই ঘরে থাকবে, যাই কিছুই ঘটুক না কেন ঘর থেকে কেউ যেন বের না হয়। আমি সহ তাহলে সবাই মরবে। এই বলে কবিরাজ সহ সবাই মিলের দিকে চলে যায় কাজ করতে। কবিরাজ সেখানে একটি ছাগলকে বলি দিয়ে তার রক্ত দিয়ে বড় একটি বৃত্ত আঁকে এবং সবাইকে তার মধ্যে বসতে বলে এবং চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দেয়। আর সে এসে বলে এই বৃত্তর মধ্যে থাকাকালীন তারা আমাদের কিছুই করতে পারবে না। এবার সে বাকি 2টি ছাগলকে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে যজ্ঞ করা শুরু করে। 2-3 মিনিট পর খুব জোরে বাতাস বইতে শুরু করে। মনে হয় সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়তে থাকে এবং শিষ্যরাও। এবার খুব ভারী কণ্ঠে কেউ বা কারা বলতে থাকে যে এটা করে কোনো লাভ হবে না। চারিদিক থেকে অট্ট হাসি শোনা যায়, আর যারা ঘরের বাইরে ছিল তারাও এই আওয়াজ শুনতে পায়। পুরো গ্রামকে যেন কাঁপিয়ে দিচ্ছিল সেই আওয়াজ, এই বাতাস আর এই কণ্ঠ। এভাবে একদিন পার হয়ে যায়। কবিরাজ বলে এদের সাথে পেরে ওঠা মুশকিল, তবে এদের কৌশলে দুর্বল করতে হবে। এরা আসছে পূর্ণিমায় তাদের শক্তি বৃদ্ধি করবে, আর তাদের তখন হারানো একেবারেই অসম্ভব হবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। 3য় দিন আবার সেই একইভাবে যজ্ঞ চলে। এবার একটু অন্যরকম। এবার বাতাস এতই জোরে বইতে থাকে মোমবাতি সব তছনছ করে ফেলে। আর এবার সেই পিশাচগুলো বলতে থাকে জীবন বাঁচাতে চাইলে তারা যেন এখান থেকে চলে যায়। এই 2য় দিন সম্পন্ন হয় খুব কষ্টে। এবার পিশাচগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগ শেষ দিন হয়তো কিছু খারাপ ঘটতে পারে, কেউ বের হবে না ঘর থেকে, আর কারো মৃত্যু হতে পারে এই দিন। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর শিষ্যরা সেখানে যেতে চায় না। যাই হোক, সেদিন আকাশটা এমনিতেই মেঘলা ছিল, চারিদিক থমথমে অবস্থা। সেদিন যজ্ঞ শুরু করার কিছু সময় পর সেই বাতাস এত জোরে বইতে থাকে যে চারিদিকের গাছপালা মরমর শব্দে মাটির সাথে বাড়ি খেয়ে সেখানে কর্কশ কণ্ঠে কেউ বলতে থাকে সব শেষ করে দেব, এই বলে চিৎকার করতে থাকে কেউ। আর সেই সাথে কবিরাজের শিষ্যরা দেখতে পেল বড় বড় আকৃতির শেয়ালের মতো আর বাদুরের মতো মুখ, এরকম কিছু প্রাণী বেরিয়ে আসলো, আর গায়ে তাদের পশম। ভয়ানক আওয়াজ করছে তারা, আর তাদের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। তেড়ে আসছে, এখনই ছিন্ন ভিন্ন করে ফেলবে, কিন্তু সেই গণ্ডির ভেতরে তারা আসতে পারছে না। কিন্তু কতক্ষণ আর এভাবে চলবে? রাত যে পার হয় না। পুরো গ্রামটাকে লন্ডভন্ড করে ফেলেছে তারা। আর এদিকে কবিরাজের শিষ্যরাও ভয় সহ্য করতে পারছে না। তারা গণ্ডির ভেতর থেকে প্রাণপণে বাইরে দৌড় দিল। সাথে সাথে সেই জন্তুগুলো তাদের ছিন্ন ভিন্ন করে ফেললো। কবিরাজ একা মন্ত্র পড়তে শুরু করলো। একসময় তাদের মনে হচ্ছিল কবিরাজের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। কি আওয়াজ! এদিকে রাত যেন আর শেষ হয় না। এক সময় সব নিস্তেজ হয়ে যায়। তারপরে ফজরের আজান। ভোরের আলো ফুটতেই দেখা যায় বিলটির সামনে কবিরাজ খুব মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে। তার গায়ে বড় বড় আঁচড়ের দাগ, আর 2 আঙুল তার নেই। তার সেই শিষ্যরা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। সব মিলিয়ে এক মর্মান্তিক কাহিনী সেখানে। একটু পর কবিরাজের জ্ঞান ফিরে সে জানায় সফল হয়েছে, এখন গ্রামটি পুরো মুক্ত। তবে এই ঘটনার প্রায় 2 দিন পর কবিরাজের মৃত্যু ঘটে, যা
যার জন্য সবাই শোকাহত। হয়তো সে না থাকলে গ্রামটি আজ শেষ হয়ে যেত। তার জন্যই আজ আমরা সবাই মুক্ত, বিপদ মুক্ত হলাম। এটাই ছিল ঘটনা। অনেকদিন পর একটা অন্যরকম স্টোরি লিখতে শুরু করেছি, যেটা আমার কাছে খুবই মর্মান্তিক হয়ে উঠেছে। আজকে সবাইকে ঢাকা জেলার মিরপুরের কোনো এক স্থানের দুজন মানুষের ওপর করা কালো জাদুর স্টোরি শেয়ার করব। স্টোরিটি আমাকে বলেছেন মোহাম্মদ রাকিব হোসেন। প্রাইভেসির কারণে আমি ওনার লোকেশন উল্লেখ করছি না। অসাধারণ একজন মানুষ এই রাকিব ভাই। চাকরি করছেন একটি প্রাইভেট কোম্পানিতে। ভালোবাসেন গল্প করতে, মানুষকে নানা বিষয়ে সাপোর্ট দিতে। ওনার সব সময় একটা ইচ্ছা ছিল যে রাসেল ভাই যেন তার শেয়ার করা স্টোরিটি পড়ে শোনান। আজ তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। মানুষ ব্ল্যাক ম্যাজিক করে কারো ক্ষতি করার জন্য। মাঝে মাঝে পরিবারের কেউ এমন কিছু করে ফেলে যেটা পরিবারের কোনো সদস্যর ভালোর জন্য, কিন্তু সেটাকে ভালো না ভেবে বোকামিও বলা যায়। আবার পরিবারের লোকই হয়তো মন্দ উদ্দেশ্যেও করতে পারে। পরিবার নিয়ে এগুলো আসলে বলতে খারাপ ফিল হয়, কিন্তু বাস্তবে হয়তো, তাই না? ঘটনাটি শুরু হয় 2020 সালের দিকে। মোসাম্মদ তানহা আর্নি থাকেন ঢাকার মিরপুরে। ছোটবেলা থেকেই মা কামরুন নাহার মেয়ের ব্যাপারে খুব কেয়ারিং ছিলেন। উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। মা কেয়ারিং হবেন, এটাই স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেয়ে হাতছাড়া হয়ে যাবে, সেটা নাকি অপাত্রে চলে যাচ্ছে, সেটার জন্য মেয়েকে নজরে রাখতে হয়। কিন্তু একরকম বলা যায় যে তাকে আটকে রাখার মতো অবস্থা। তানহা যখন কলেজে পড়ে তখন তার একটি ছেলের সাথে রিলেশন হয়। রিলেশন হওয়ার বিষয়টি উনি প্রথম দিক থেকে জানতেন না। এক সময় তিনি জানতে পারেন মেহেদি হাসান জামিল নামে একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক হয়েছে। এরপর তিনি ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। জানতে পারেন ছেলেটা আর্মিতে জব করে। পাত্র হিসেবে সব ফ্যামিলি আর্মিতে জব করে এমন ছেলেকে নিয়ে কোনো দ্বিধা করবেন না, কিন্তু তারপরও কামরুন নাহারের কোনো এক কারণে বিষয়টি মেনে নিতে কষ্ট হয়। যে কারণে সেটা মেনে নিতে পারছিলেন না পরে বলছি। সম্পর্ক ভাঙার জন্য তিনি উঠে পড়ে লেগে যান। নিজে কোনো এক তান্ত্রিকের কাছে যান যার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি তান্ত্রিককে জানান যে উনি নিজে তন্ত্রবিদ্যা শিখতে চান, কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয় সেটা তাকে যেন শিখিয়ে দেওয়া হয়। সেজন্য ওনাকে অনেকে জোরাজুরি করতে থাকেন। এক সময় বাধ্য হয়ে তান্ত্রিক তাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়ে দেয়, কিন্তু কিভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে সেটা উনি শেখাননি। বলে রাখা দরকার, এই তন্ত্রবিদ্যা কামরুন নাহার শিখেছিল মেয়ের রিলেশনের পূর্বে। কামরুন নাহার নানাভাবে মেয়ের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছিল না ব্রেকআপের জন্য। এরপর কিছুদিন যায়, তানহা বিয়ে করে ফেলেন জামিলকে, কারণ সে বুঝতে পারছিলেন তার মা তাদের বিয়ে কোনোভাবেই মেনে নেবে না। এরপর যখন উনি জানতে পারেন, ক্রুদ্ধ হয়ে যান মেয়ের উপরে। একসময় কামরুন নাহার জামিলের উপর ব্ল্যাক ম্যাজিক করেন যেন ওরা দুজন একসাথে থাকতে না পারে এবং জামিলের যেন সবকিছুতে অবনতি হয়। যেহেতু বিষয়টা তিনি নিজেই করেন, তাই তার ইচ্ছা মতো একাধিকবার করেন এই একই কাজ। কামরুন নাহার তার ব্ল্যাক ম্যাজিকে সফল হন। জামিল তার জবে খুব বাজে পারফর্ম করতে থাকে আর মাঝে মাঝে পাগলের মতো আচরণ শুরু করে, কিন্তু সে বুঝতে পারে না আসলে কি হয়েছে তার। এভাবে চলতে থাকে অনেকদিন। তার জব তখন খুব নড়বড়ে অবস্থায়। সে বুঝতে পারে হয়তো তার আর এই জবটি কন্টিনিউ করা হবে না। এদিকে মানুষের বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। জামিলের এক সহকর্মী ছিল, লোকটা খুব বাজে মেন্টালিটি ছিল। সে থাকতো একই বিল্ডিং এ যেখানে ওরা দুজন থাকতো। ওদের সবসময় যাতায়াত একে অন্যের ফ্যামিলিতে। তানহা অনেক সুন্দর ছিল, যেটা কাল হয়ে দাঁড়ায় ওই সময়। ওই সহকর্মী তানহার উপরে দুর্বল হতে থাকে। একসময় সে তানহাকে প্রপোজ করে, কিন্তু তানহা কোনোভাবেই তাকে প্রশ্রয় দেয়নি। নানাভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে কোনো রেসপন্স করছিল না। একসময় সেও কামরুন নাহারের পথ ধরে এবং একজন তান্ত্রিককে দিয়ে জামিলের ওপরেই চর্চা শুরু করে। জামিলের ওই সহকর্মীর প্রতিও কোনো সন্দেহ জাগেনি মনে। আবার তানহা কখনো তাকে এ বিষয়ে জানায়নি কোনো কিছু। কোনো একদিন সে জামিলকে রেস্টুরেন্টে দাওয়াত করে স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্য ইনভাইট করে। সুযোগ বুঝে এক সময় সে খাবারের ভেতরে ঢুকিয়ে দেয় তান্ত্রিকের দেয়া গাছ কাঁচরা টাইপের কিছু একটা। সে খাবার শেষ করে বাসায় ফেরে এবং কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে না। সাথে সাথে সমস্যা শুরু হয় অনেক দিন পরে। জামিল ফিল করে তার পেটের ভেতরে খুব ব্যথা হয়, কিন্তু সে বুঝতে পারে না কি সমস্যা। ডাক্তারও দেখানো হয়, কিন্তু কোনো ফলাফল আসে না। একসময় জামিল তার চাকরি হারিয়ে ফেলে।
এরপর দিন দিন জামিল অসুস্থ হতেই থাকে। খুব ভয়ানক দিন পার হতে থাকে তানহার। একদিনের ঘটনা, জামিল অন্ধকার রুমে বসেছিল। তার খুব একা থাকার অভ্যেস ছিল। ওই দিন তানহা জামিলের হাত স্পর্শ করলো। জামিল চমকে উঠল এবং অনুভব করলো, সাথে সাথে দেখতে পেল যেন কোনো এক জঙ্গলি জানোয়ার তার গায়ে হাত দিয়েছে। তার সারা হাত লোমে পরিপূর্ণ। জামিল প্রচন্ড ভয় পেতে থাকে। প্রচন্ড জোরে সে তানহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, তুমি সরে যাও আমার কাছ থেকে। এরপর তার হাত খুব চুলকাচ্ছিল, যেটা খুব স্বাভাবিক চুলকানোর মতো ব্যাপার ছিল না। ভয়াবহ রকমের চুলকানি। কেউই ঠিক বুঝতে পারছিল না কি হয়েছে তার। আরেকদিন জামিল তানহাকে অনেক বেশি মারধর করে। তানহা বারবার বলতে থাকে, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি তো এমন ছিলে না। তানহা চলে যায় তার বাবার বাড়ি। হয়তো ঝোঁকের মাথাতেই হবে। তার মায়ের কাছে পৌঁছানোর কিছু সময় পরেই সে আবার ফিরে যায় জামিলের কাছে, কারণ সে জানে জামিলের সমস্যা হয়েছে, তাই সে এটা করছে। এদিকে তার মা কোনোভাবেই ছাড়বে না, কারণ সে এমনিতেও চায়নি জামিলের সাথে সে থাকুক। এখন এমন প্রশ্ন ওঠার কারণ, সে এখন পাগল এবং তাকে আঘাত করে। এক সময় বুঝতে পারে তানহাকে কোনোভাবে আটকে রাখা যাবে না, তাই তানহার পাগলামি দেখে এবং তার উপর এই অনিয়ন্ত্রিত অবস্থা দেখে সে কালজয়ী শুরু করে তানহার উপরে। এবার আসলে মানুষের হাতে সামান্য ক্ষমতা থাকলেও সেটার অ্যাবিউজ করতে চায় মানুষ বা অনেকেই। হয়তো সে তার মেয়ের ভালোর জন্যই করেছিল সেটি, কিন্তু সেই চাওয়ার মধ্যে সৌন্দর্য ছিল না। সে এমন ভাবে করতে চেয়েছিল যেন তানহা তার মায়ের কাছেই থাকে, এবং সেটাই হলো। একসময় কামরুন নাহার তানহাকে দিয়ে জামিলকে ফোন করায় এবং বলতে বাধ্য করায় যে সে তাকে যেন খোঁজার চেষ্টা না করে এবং সে যে তার গায়ে হাত দিয়েছে সেটা পুলিশকে জানাবে। দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপের দিকে যায়, যেটা কামরুনের মনের ইচ্ছা ছিল। এরপর জামিল এক সময় বুঝতে পারে তারপরে কিছু একটা করা হয়েছে যেটা মেডিকেল সায়েন্সের বাইরে। সে হয়তো আর্মি পার্সন ছিল বলেই মনোবল ছিল, যেখানে সাধারণ মানুষ হলে শেষ হয়ে যেত। সে একজন তান্ত্রিকের সাথে অসুস্থ শরীর নিয়ে যোগাযোগ করে এবং সমস্যার কথা জানায়। লোকটা তার আগেই পরিচিত ছিল এবং কাছাকাছি বাসা ছিল। উনি শুরু করেন ওনার উপর যা যা স্টে। জামিলকে জানান কয়েকদিন পরে জানাবেন তার ফলাফল। এরপর কথা মতো জামিলকে জানান কি হয়েছে তার। জানান তার উপরে ভয়ানক কালো জাদু করা হয়েছে এবং সেটা করেছে তার শাশুড়ি এবং এক সহকর্মী। যেভাবে করা হয়েছে তার বেঁচে থাকার কথা না, তার এত দূর সমুদ্রে চলে যাওয়ার কথা যেখান থেকে কেউ ফিরে আসে না। এবং তার পেটের ভেতরে গাছের মতো কিছু উদ্ভিদ জন্ম নিয়েছে, যার কারণে তার পেটে এত ব্যথা। এরপর তার তদবিরে জামিল আস্তে আস্তে সুস্থ হয় কিছুটা। তার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিকে তার ক্যারিয়ার ধ্বংস করে ফেলে এবং কলিগের ব্ল্যাক ম্যাজিকে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের রিলেশন ভেঙে যায়। এদিকে যে কলিগ তাকে কালযুত করেছিল সে জানতে পারে যে জামিল জেনে ফেলেছে তার কর্মের কথা, তাই সে ওই বাসা থেকে অন্যত্র চলে যায়। জামিল পাগল হয়ে যায় তানহার জন্য এবং ওদের বাড়িতে গিয়ে জানতে পারে ওখান থেকে তারা চলে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে প্রতিবেশীরা বলতে পারে না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই তাকে ট্রেস করতে পারে না। এরপরে সে তান্ত্রিকের সাথে যোগাযোগ করে তাকে ট্রেস করার জন্য। সেই তান্ত্রিকের সাথে একজন ভালো জিন থাকতো, ওনাকে নানাভাবে সাহায্য করত। এবার এই জিনকে দিয়ে তানহাকে খোঁজার চেষ্টা করা হয়। জিন ট্রেস করতে পারে তার লোকেশন। এরপর সে জানায় তার উপর কিছু করা হয়েছে। এবারে জামিলের তান্ত্রিকের জিনকে সেই স্থানে পাঠানো হয়। জিনটি তানহার রুমে প্রবেশ করে এবং সেখানে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যেটা হয়তো আজ পর্যন্ত কেউ কোথাও শোনেনি। জিন যখন রুমে প্রবেশ করে সে দেখতে পায় তানহাকে ভয়াবহ রকমের পিশাচ দিয়ে আটকে রাখা হয়েছে এবং জিন যখন রুমে প্রবেশ করে সেই ভয়াবহ গন্ধে বাইরে বের হয়ে আসে এবং এসেই তার অসুস্থতা বোধ করে। জিন অসুস্থ হয় এই প্রথম শুনলাম। এখানে বলে রাখি, কামরুন নাহার অর্থাৎ তানহার মা এতটা কখনোই চাননি যা হয়েছে তানহার এই মুহূর্তে। এদিকে তান্ত্রিক জানিয়েছে তার জিন বলেছে 41 দিনের মধ্যে সমাধান দিতে চেষ্টা করবে, কিন্তু যদি 41 দিনে সে না পারে কিছু করতে তাহলে অসম্ভব হয়ে দাঁড়াবে তার সুস্থ হওয়ার বিষয়টি। যদিও এখন সে অনেকটা ইমপ্রুভ করেছে, এটি চলমান ঘটনা, মানে এখনো চলছে। আমি যখন লিখছি হাতে আর মাত্র 7 দিনের মতো সময় আছে। জানি না কি হবে তার পরবর্তী সময়ে। স্টুডি প্রচার করতে করতে সময় আরো কমে আসছে। কোরবানি ঈদের পরেই জানা যাবে বাকি অবস্থা। তানহা বর্তমানে মিরপুরে আছে, তবুও তাকে আটকে রাখা হয় অসুস্থতার কারণে। সবাই দোয়া করবেন তানহার জন্য যেন সে সুস্থ স্বাভাবিক হতে পারে। আমাদের জীবনে অনেক জটিলতার সৃষ্টি হয়, যার সমাধানে মানুষ এই ধরনের পথ বেছে নেয়, যেটা মোটেই কাম্য নয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে সর্বশেষ সমাধান কখনোই সুন্দর হচ্ছে না এবং হবে না। মাঝে শুধু শত্রুতার সৃষ্টি, মানসিক বিকৃতি কিংবা
দিয়েছেন নেই সমাধান দেবেন, শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহকে স্মরণ করুন। কামরুন নাহারের যুদ্ধ ছিল তার মেয়েকে আর জামিলকে এক হতে না দেয়া, মেয়েকে অন্য কোথাও বিয়ে দেয়া। মূলত তানহার খালার এক ছেলে আছে, উনি ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, বিনিময়ে যা করতে হয় করবেন। যদি ওনার ছেলের সাথে তানহার বিয়ে দেন, উনি ওনার বোনকে অর্থাৎ কামরুন নাহারকে 20 লক্ষ টাকা দেবেন বলে কমিটমেন্ট দিয়েছিলেন। কিন্তু সে তো মা, তিনি কি হার মেনে যাবেন টাকার কাছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গোলাম রাব্বি, ভূত.com। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমার নাম অনেক ইসলাম, খুলনা খালিশপুর থেকে বলছি। আজ ঘটনা শেয়ার করবো সেটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা। ঘটনাটি শেয়ার করবো করেও করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সালটা ছিল 2020 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আমার নানা তখন হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার কারণে আম্মু আর আমার চাচাতো ভাই চলে গেলাম নানাকে দেখতে। বিশ্ববাসী তখনও করোনা ভাইরাসের প্রকোপ সামলে উঠতে পারেনি, দেশের অবস্থাও ভালো ছিল না। গ্রামগঞ্জে করোনার সংক্রমণ কম হলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এখানে এটা ভুল হচ্ছে আমার মনে হয়। কোভিডের ব্যাপারটা বাংলাদেশে এসেছিল আমার যতদূর মনে হয় 2020 সালে মার্চের পরে বা এপ্রিলের দিকে, কারণ আমাদের 2020 সালের 14 ফেব্রুয়ারি আমরা আমাদের শো লঞ্চ করি। তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, যদিও এটা শুরু হয়েছিল 2019-এর শেষের দিকেই, চীনের দিকে। কিন্তু তখনও পর্যন্ত বাংলাদেশের প্রকোপ পড়ে। আমি কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে দুঃখিত। আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি ভুল বলছেন নাকি আমি ভুল বলছি। যাই হোক, আমি পড়ে শোনাচ্ছি। আমার নানা বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রথের মোড় নামের জায়গায়। রথের মোড় থেকে নানাদের বাড়িটা কিছুটা ভেতরের দিকে হওয়ায় বাড়ি পর্যন্ত পৌঁছতে খালের পাড় ধরে একটি মাটির কাঁচা রাস্তা দিয়ে যেতে হতো। রাস্তার অপর পাশে ছিল জঙ্গল। ওই এলাকায় জনবসতি কম হওয়ার কারণে বেশ কিছুটা দূরে একটা দুইটা করে বাড়িঘর। জনবসতি কম ও রাস্তার পাশে জঙ্গল হওয়ায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় দিনের বেলাতেও রাস্তাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত। বেশ কিছু দূর এগোনোর পর একটি পারিবারিক কবরস্থান পার হতে হতো। তারপর কিছুটা পথ হাঁটলেই নানাদের বাড়ি। ওই পারিবারিক কবরস্থানের পাশে অনেক দিনের পুরনো একটি চালতা গাছ আছে। লোকমুখে শোনা যায় ওই চালতা গাছ ঘিরে অনেক ঘটনাও আছে, কিন্তু আমি শহরে থাকার কারণে এই সব ঘটনা কানে তুলতাম না। এবার আসি আসল ঘটনায়। বাড়িতে পৌঁছানোর পর নানাকে দেখলাম তিনি খুব অসুস্থ, কিন্তু কে জানতো এটাই নানাকে শেষ দেখা। 13 তারিখ সকালে আমার নানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরের দিন অর্থাৎ 14 তারিখ শুক্রবার হওয়ার কারণে পরিবারের বড়রা সবাই মিলে ঠিক করলো শুক্রবারে জুম্মা বাদ নানার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ দোয়ার আয়োজন করা হবে। বলে রাখা ভালো, আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন। গ্রামে তার খুব দাপট থাকার কারণে এক নামেই প্রায় সবাই চিনত এবং তিনি জিন হাজির করতে পারতেন। সেই দিন আসরে নামাজ শেষ করে আমিও আমার চাচাতো ভাই ইমন ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আমার মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটি চার্জে বসে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজার ও পাশের আশেপাশের এলাকা ঘোরাঘুরি শেষ করে ফিরতে ফিরতে আনুমানিক রাত 9টা থেকে 9:20-এর মতো বেজে গিয়েছিল। আসল ঘটনা শুরু এখান থেকেই। শীতের সময় রাত 9টা মানে অনেক রাত। গ্রামের রাস্তা হওয়ার কারণে দিনের বেলার তুলনায় রিক্সা অটো রিক্সার ভাড়া তুলনামূলক বেশি হয় এই সময়। অতিরিক্ত ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না আমার কাছে। বাজার থেকে আমার বাড়ির দূরত্ব 5 থেকে 5.5 কিলোমিটার হবে। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব। বলা ভালো, রাস্তার বাম পাশে খাল এবং ডান পাশে বিশাল ধান ক্ষেত থাকার কারণে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না বললেই চলে। গ্রামে রাস্তা হওয়ার কারণে রাস্তায় কোনো লাইট ছিল না, তবে 1 কিলোমিটার পর পর একটি করে সোলার প্যানেলের লাইট ছিল। বাজার থেকে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর গা ছমছমে এই পরিবেশে আমার একটু ভয় করছিল। ঠিক তখন আশপাশ থেকে কেমন একটা শব্দ আসতে শুরু করলো। শব্দটা এমন ছিল মনে হচ্ছিল কেউ গাছের শুকনো পাতার ওপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আমার চাচাতো ভাই ইমনকে কথাটা বলতেই ও আমাকে নির্ভয় দিয়ে বলল, তোর মনের ভুল। হয়তো কিছুক্ষণ পর
ঠিক এরকমই শব্দ শুনতে পেল ও। এবার ওর মধ্যে ভয় কাজ করতে লাগলো। এভাবে কিছু দূর হাঁটার পরে দেখতে পেলাম এক বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছে এবং লক্ষ্য করলাম তার হাতে পলিথিনের ব্যাগে চিনি জাতীয় কিছু একটা। বৃদ্ধ লোকটিকে দেখার পরে মনে একটু সাহস পেলাম। ইমন আর আমি ঠিক করলাম লোকটার সাথে কথা বলতে বলতে গেলে এগিয়ে যাব। এইভাবে একটু দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যতই তার কাছে এগোচ্ছি ততই কেমন যেন একটা অপরিচিত গন্ধ ও গরম তাপ অনুভব করছিলাম। কিন্তু আমি ভাবতে লাগলাম, এখানে এত ঠান্ডার মধ্যে গরম তাপ কোথা থেকে আসে? আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, কেউ তো শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছে না। এই ভাবতে ভাবতে সে অদ্ভুত গন্ধটা ও তাপটা আরো বেশি আসতে লাগলো। এমন সময় হঠাৎ করে তার পেছন থেকে ইমন কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। আমরা মনে করলাম বৃদ্ধ মানুষ, কানে হয়তো কম শোনেন, তাই হয়তো শুনতে পাচ্ছেন না। তখন এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, চাচা কোথায় যাচ্ছেন? কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে হেঁটে চলেছে। এরপর আমি একটু বিরক্ত হয়ে বললাম, চাচা কথা বলছেন না কেন? এখন আরো ভয় কাজ করতে লাগলো। আমি তখন ভীত কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, চাচা আমরা এখানে খাঁ বাড়ি থেকে এসেছি, আমি মরহুম আমজাদ খাঁর নাতি। আমাদের বাজার থেকে ফিরতে রাত হয়ে যাওয়ার কারণে আমাদের একটু ভয় ভয় করছে, তাই ভাবছিলাম আপনার সাথে কথা বলতে বলতে যাব। ঠিক ওই সিচুয়েশনে তখনই এটা দেখার জন্য আমি বা ইমনকেও প্রস্তুত ছিলাম না। যখন সে মাথা তুলে আমাদের দিকে তাকায়, তখন তার চেহারা দেখার পর আমি আর ইমন হতভম্ব হয়ে যাই। ভয় ইমনের হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। তার চেহারা দেখার পর মুখে কথা আটকে গিয়েছিল। না, কোনো অবয়ব বা বিক্ষুটে চেহারার কেউ নয়। অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখতে পেয়েছিলাম, প্রথম দেখাতে মনে হলো আমার নানার মতো দেখতে হুবহু অবিকল চেহারা। কিন্তু এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি একদিন আগে মারা গেছে, আমরা নিজের হাতে থেকে দাফন করে এসেছি, সে এখানে কিভাবে আসবে? কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। আমি আর ইমন সজোরে দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছে সামনের দিকে এগোতে পারছি না। শরীরটা কেমন ভার হয়ে গেছে। সজোরে সামনের দিকে দৌড়াচ্ছি, আর কিছুক্ষণ পর পর পেছনে দেখছি। আমার মনে হচ্ছিল যত এগোচ্ছি সেও আমার দিকে ততটা এগোচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটি কালভার্ট পার হয়ে যখন তার দিকে তাকাই, আশ্চর্য হয়ে দেখি সে নেই। তখন ভাবতে লাগলাম, এইরকমই একই রকম কাছাকাছি চেহারার মানুষ থাকতেই পারে, কিন্তু সে যদি মানুষই হয়ে থাকে তবে সে যাবে কোথায়? কারণ রাস্তার এক পাশে খাল আর অন্য পাশে বিশাল ধান ক্ষেত। আর আমি বিকেলবেলা বাজারে যাবার সময় স্পষ্ট দেখেছি রাস্তার আশেপাশে বাড়িঘর বা ধান খেতে নামার কোনো পথ নেই, কারণ ধান ক্ষেতের পাশে আইল কাটা ছিল। আইল পার করে ধান খেতে যাওয়া সম্ভব নয়। তখন আমার আরো ভয় করতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। ইমন আমার বয়সে বড় হওয়ায় বারবার আমাকে বোঝাতে লাগলো কিছু হবে না। আমি অনেক চেষ্টা করছিলাম সূরা পড়তে, কিন্তু ভয় আমার মুখ দিয়ে কোনো সূরা বের হচ্ছিল না। ইমনেরও একই অবস্থা। তখন মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আর দৌড়াতে শুরু করলাম। দেখতে দেখতে রাস্তার পাশে বেঞ্চের ওপরে এক লোককে বসা অবস্থায় লক্ষ্য করলাম। লোকটি সিগারেট খাচ্ছে। এটা দেখে সাহস ফিরে পেলাম, কারণ আমরা জানতাম যে অদৃশ্য কোনো কিছু আগুন দেখে ভয় পায়। একটু কাছে যেতে সে আমাদের এমন ভাবে হাঁপাতে দেখে ডাক দিল, এই তোমরা কে এত রাতে? আমরা হাঁপাতে হাঁপাতে বললাম, খাঁ বাড়ি থেকে এসেছি। ও, তোমরা আমজাদ ভাইয়ের নাতি না? তা এত রাতে তোমরা কোথা থেকে? তাকে সবকিছু খুলে বলতে এসে বলল, তোমাদের মামা বা বাড়ির বড় কাউকে কেন এসে তোমাদের নিয়ে যেতে বলনি? তখন ইমন বলে, ভেবেছিলাম যেতে পারবো। তখন সে বলে উঠল, তোমাদের একা আসা মোটে উচিত হয়নি। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কালভার্টের পাশে নিম গাছটি পার করতে পেরেছ। এটা বলেই সে থেমে গেল। বলা ভালো, কালভার্টের গোড়ায় একটি পুরনো নিম গাছ আছে। ইমন তখন বলল, নিম গাছটির সময় মতো পার করতে পেরেছি মানে? সে তখন ভীত কণ্ঠে বলল, না না না, কিছু না, তোমরা যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাও। তাকে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করার পর সে বলল, ঠিক আছে যাব, তবে রথের মোড় পর্যন্ত। এই বলে সে আরেকটি সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলো। সে রথের মোড় পর্যন্ত আসার পর বলল, এবার আমি যাই। আমরা তাকে আবারও অনেক অনুরোধ করলাম বাড়ি পর্যন্ত যেতে, কিন্তু সে পারবে না বলে দ্রুত তার বাড়ির দিকে ফিরে গেল। রথের মোড়ে একটা সোলার প্যানেলের লাইট আছে, সেখানে দাঁড়িয়ে ইমন আমাকে বলল, এখান থেকে তো বাড়ি বেশি দূরে না, এত দূর যেহেতু আসতে পেরেছি বাকি রাস্তা পর্যন্ত যেতে পারবো। ওর কথা মতো আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। বেশ খানিকটা হাঁটার পর ওই কবরের পাশ থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল শরীরটা কেমন যেন ভার হয়ে গেছে, কেমন যেন পা আর সরছে না। লোকমুখে শোনা যায় ওই চালতা গাছের সব ঘটনাগুলো মনে পড়তে লাগলো। লোকমুখে শোনা ওই চালতা গাছ নিয়ে সমস্ত ঘটনাগুলো মনে পড়তে লাগলো। তখন আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে লাগলাম। ভয়ে ভয়ে কবরস্থান পার করার পর আল্লাহর রহমতে শেষমেশ বাড়িতে পৌঁছালাম। ঘটনাটা এখানে শেষ হতে পারত,
কিন্তু হলো না। বাসায় ঢোকার পর যা দেখলাম, মামা বিছানায় শুয়ে আছে, একটু অসুস্থ। আমি মনে করলাম হয়তো নানার কথা মনে করে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। পরে মামির কাছ থেকে যা শুনলাম সেটা শোনার জন্য আমি আর প্রস্তুত ছিলাম না। নানি বলল, মামা সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে কবরের ওইখান থেকে চালতা গাছের আগ পর্যন্ত একটি কালো গরু বাছুর পেছনে পেছনে এসেছে এবং সেটা চালতা গাছ বেয়ে ওপরের উল্টো ভাবে উঠেছে। এটা দেখে মামা চিৎকার করতে করতে বাড়ির দরজার সামনে এসে জ্ঞান হারায়। পরে আমার নানির মুখে শুনলাম ওইখানে একটি জিন আছে, সবাইকে বিভিন্নভাবে সে ভয় দেখায়, কিন্তু নানা বেঁচে থাকাকালীন তাদের পরিবারের কারোর সাথে এমন হয়নি। এরপর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেয়ার করলাম। এসব কথা শুনতেই আম্মু বলল কাল সকালে আমরা খুলনা ফেরত যাব, কিন্তু রাতে আমার প্রচন্ড পরিমাণে জ্বর আসার কারণে তার পরের দিন আর খুলনা ফেরা। ঘটনাটির স্থান, কাল, পাত্র কিছুই জানা যায়নি। ঘটনাটি জমিদার আমলের একজন বৃদ্ধা কবিরাজকে নিয়ে। তিনি ছিলেন দেওয়ান বাড়ির জ্যেষ্ঠ সন্তান। কথিত দেওয়ানরা ছিল অতি উচ্চ মাত্রার স্বার্থপর, ইংরেজদের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজদের মন জুগিয়ে চলা এবং প্রজাদের রক্ত চোষা জমিদার। নিজেদের জমিতে ইংরেজদের ফসল জোর করে চাষ করিয়ে নেওয়াটা তাদের রেওয়াজে পরিণত হয়েছিল। তারা যেন তাদের জমিদারি টিকিয়ে রাখতে এক মত্ত বিলাসিতায় নিজেদের নিয়োজিত করেছিল। অন্য জমিদারদের জমি জবরদখল, খাজনা আদায়ে সোচ্চার ছিল ওনারা। মূলত জমিদারি টিকিয়ে রাখতে তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। তারা এতটাই নৃশংস ছিল যে জিনদের দিয়েও জবরদস্তির মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করত এবং ব্ল্যাক ম্যাজিকের কাজটি মূলত বৃদ্ধাই করে থাকতেন। তাদের বাড়িটিও অন্য সকল জমিদারদের বাড়ির থেকে আলাদা ছিল। বাড়িটির চারপাশে ঘন জঙ্গল ছিল, পেছনে দেখি আর তারপরে ধান ক্ষেত। বৃদ্ধাকে সবাই দেওয়ানি বুড়ি বলে সম্বোধন করত, কারণ কবিরাজির হালকা কিছু ভালো কাজের জন্য। মূল ঘটনা, জমিদার বাড়ির 105 বছর বয়সী বৃদ্ধা মারা যান। সময়টা শীতকালের কোনো এক রাত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভরা শীতে শিলাবৃষ্টি হচ্ছিল যেন হাজারো শিয়ালের বিয়ে লেগেছে। প্রচন্ড শিলাবৃষ্টির কারণে বুড়িকে কবরস্থ করা সম্ভব হচ্ছিল না। গত দুদিন যাবৎ, হ্যাঁ, বৃদ্ধা গত দুদিন হলো কত হয়েছে যা গ্রামবাসী যারা উপস্থিত ছিলেন তারা কেউই জানতেন না। এদিকে বৃদ্ধার মৃত্যু, অন্যদিকে শীতকালে অনির্দিষ্টকালের জন্য অকাল বর্ষণ, যা অস্বাভাবিকভাবেই পরিবারের সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না এবং সেই কারণে গ্রামে কুৎসা রটনার ভয়েই কাউকে কিছু বলছিলেন না তারা। আর এদিকে রাজ্যের সকল কুকুর ওই বাড়িটিকে ঘিরে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছিল, যেন বুড়ির লাশটিকে তারা পেলে ছিঁড়ে খুবলে খাবে। আরেকটি বিষয়, অনেক কাক এই রাতের বেলায় এমন ভাবে ডাকাডাকি করছিল যেন বৃদ্ধা কতদিন ধরে তাদের ক্ষতি করে আসছে। বাড়ির ভেতর থেকে কেউ লাঠি সোটা নিয়ে বের হলে সব কুকুরগুলো দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর কাকগুলো এলোমেলো ভাবে উড়ে চলে যায়। এদিকে ভারী বর্ষণের কারণে বুড়িকে কবরস্থ করা মোটেও সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে বাড়ির সকলে বুড়িকে একটি ঘর তৈরি করে তাতে বুড়িকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই শীতে পানির কারণে তাও বাধাগ্রস্ত হয়ে উঠছিল। এক সময় এই বৃষ্টি থামলে তারা বৃদ্ধাকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয়। তাই গ্রামের সকলে যে যার মতন কাজে চলে যায়। এদিকে বৃদ্ধার মৃত্যু দুদিন হয়ে যাওয়ায় লাশটিতে পচন ধরে, তাই তারা দুদিনে দুবার করে লাশটিকে গোসল করাচ্ছিল। আতর, সুগন্ধি, গোলাপ জল, ধূপ ধুনো দিয়ে সতেজ রাখার চেষ্টা করছিল লাশটিকে। ঘটনার তৃতীয় রাত, এই দিনে বৃষ্টি থামার জো না দেখে আত্মীয় স্বজন সবাই মিলে স্বাভাবিক হতে শুরু করে। দিনগুলো যেন অপেক্ষা করছিল শুধু মৃতের শবদেহ কবরস্থ করার জন্য। ঘটনার তৃতীয় দিন রাত, মাঝরাত, লাশটিকে জমিদার বাড়ির বড় বৈঠকখানায় রাখা হয়। আসবাবপত্র সব সরিয়ে বৈঠকখানায় বাড়ির সব মহিলারা আর বাইরে পুরুষেরা, নারীরা জোরে জোরে কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করতে থাকে। একসময় সকলে লাশকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে পুরুষরা কেউ জেগে থাকে অথবা ঘুমিয়ে। বৈঠকখানার মেঝেতে এক কোণে একটি জমিদারি স্ট্যান্ডের উপরে নিভু নিভু প্রদীপ জ্বলছে। শুধু একজন বৃদ্ধা জেগে আছেন বৈঠকখানায়, আর বাকি মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছেন। যেহেতু ঘটনাটি তৃতীয় দিনের, তাই সবকিছুই আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। এক পর্যায়ে বৃদ্ধ শুধু তন্দ্রাচ্ছন্ন হয়ে জিকির আজকার করতে থাকেন। একটা বড় জমিদার টিহাতন বিশিষ্ট চেয়ারের উপরে বসে। হঠাৎ করে বাড়ির টিনের চালের উপরে ধুম করে আওয়াজ হয়। আশ্চর্যের বিষয়, কারো ঘুম ভাঙেনি। হঠাৎ করে বৃদ্ধা দেখতে পান একটা লম্বা কালো ছায়া বন্ধ জানালার এক পাশ দিয়ে ঘরে প্রবেশ করতে থাকে। মৃত আলোতে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার ছায়া যেমন দেয়ালে পড়ে, সেরকম ভাবে বেশি বেশি আসে সেই ছায়াটি। বৃদ্ধা এক রকমের প্যারালাইজড হয়ে যান, যা তার চোখ দুটো শুধু কাজ করছিল। তিনি দেখতে পান সেই ছায়াটি ভেসে ভেসে
লাশের পাশে এসে দাঁড়িয়েছে। অসম্ভব কালো ছায়া, চিকন দেহ, দুটো হাত, লম্বা লম্বা চুল, তাও মাথা থেকে পা পর্যন্ত। ছায়াটি তার মাথার একটি চুল ছিঁড়ে বৃদ্ধার শরীরের পরিমাপ নেয় এবং সে সেই কুপিবাতির দিকে ছুঁড়ে মারে। নিমিষেই চুলটি পুড়ে ধোঁয়া তৈরি হয়। ঘটনাটি এই পর্যন্ত হলে বোধ হয় ঘটনাটি আকস্মিক একটি ঘটনায় পরিণত হতো, কিন্তু এরপর যা ঘটে তাতে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। যে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষের চিন্তার মাঝে যেটা বিরাজ করে না। অবয়বটি এক পর্যায়ে বৈঠকখানায় ঘুমন্ত সকল মহিলা ও শিশুদের শরীরের মাপ নিতে থাকে তার চুল দিয়ে। অতঃপর সেই চুলগুলো মুখ উঁচু করে অল্প অল্প করে চিপিয়ে গিলতে থাকে। এভাবে সকলের পরিমাপ নিয়ে অবয়বটি মৃত বৃদ্ধার লাশটি পাতাল করে নিয়ে দেয়ালে ছায়ার মতন ভেসে ভেসে জানালা এক ফাঁক দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় টিনের চালে বিকট একটি শব্দ করে চলে যায়। এই পর্যায়ে বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকাল হলে বাড়ির পুরুষরা দেখেন বৈঠকখানার দরজা এখনো তালা বন্ধ। তারা ডাকাডাকি করতে থাকেন অনেকক্ষণ ধরে। প্রায় অনেকক্ষণ পরে বৃদ্ধা দরজা খোলেন, তার সেই চেয়ারটির ওপর দাঁড়িয়ে। তারপর সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর ধরাধরি করে বৃদ্ধাকে নামান। গত রাতের লাশ চুরি যাওয়ার ঘটনাটি বৃদ্ধা সকলকে খুলে বলেন। সবাই হুড়োহুড়ি করে বৈঠকখানা ও বাড়ির চারপাশে লাশটি খুঁজতে থাকেন। এক ধুম চিল্লাচিল্লি হয়ে যায় জমিদার বাড়িতে। বৃষ্টির মধ্যে সকলেই খুঁজতে থাকেন লাশটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। এক পর্যায়ে সকলে একটি বিষয় খেয়াল করেন। তারা সকলে লাশটিকে নিয়ে এত শোরগোল করে খোঁজাখুঁজি করলেও বাড়ির একজন মহিলা বা ছোট সদস্য তাদের সাথে নেই। তারা অবাক হয়ে বিষয়টি দেখতে যান বৈঠকখানায়, আর গিয়ে দেখেন একই বৈঠকখানায় সকলে এখনো ঘুমাচ্ছেন। শত ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে বৃদ্ধা কাল রাতের পুরো ঘটনাটি সকলের কাছে খুলে বলেন। অবিশ্বাস্য এই ঘটনার পরে সবাই গ্রামের একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে খুব গোপনে। ইমাম সাহেব এসে সবকিছু আঁচ করতে বলেন। অবাক দৃষ্টিতে কিছু তাকিয়ে থাকেন সকলের দিকে। তার বয়ান অনুযায়ী বৈঠকখানার সকল মহিলা ও শিশু মারা গিয়েছেন। এ যেন মরার উপরে খাড়ার ঘা। এক নির্বাক পুরুষালী কান্নার রোল পড়ে জমিদার বাড়িতে। ইমামের বয়ানে দেওয়ানি বুড়ি ছিলেন একজন কালজন্ম সাধক। তার জীবদ্দশায় যদি জিন্নের আটক করে তাদের দিয়ে নানা রকমের কীর্তি করে বেড়াতেন, খাটিয়ে নিতেন তাদেরকে দিয়ে। তার মৃত্যুর পরে সকল জিনেরা একে একে ছাড়া পেয়ে যায়। ক্ষতি করার জন্য কুকুরের কাকের বেশে পাগল প্রায় হয়ে যায়। শিশুদের আগুন নেভাতে তারা সেই বৃদ্ধার লাশটি নিতে আসে। যেহেতু সকলে ঘুমিয়েছিলেন তাই তারা আরো বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয় এবং এরপর দেওয়ান বাড়ি জমিদারিতে ভাটা পড়তে থাকে। এক পর্যায়ে তারা নিঃশেষ হয়ে যায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদের এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আমি এর আগেও ভূত.কমে কিছু ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো সেগুলো শেয়ার করার যোগ্য হয়নি। তাই আজ আরো একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি শেরপুর জেলার শালচুলা নামক একটি গ্রামে। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এলাকার এক চাচা ফাহিম ছদ্মনাম তার কাছ থেকে। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 1997 কি 98 সালে হবে। ফাহিম চাচা দুপুরে বাসায় বসে একা একা আমল করছিলেন। হঠাৎ একজন লোক এসে হুড়মুড় করে তার পায়ে পড়ে যায় এবং বলতে থাকে যে, হুজুর আমাকে আপনি বাঁচান, আমাকে সপরিবারে আমাকে বাঁচান, আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে আছি, আপনার কাছে এসেছি বিপদে পড়ে, আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না। তখন ফাহিম চাচা সেই লোকটাকে ধরে তোলেন এবং বলেন যে, আপনি আমার কাছে আপনার সমস্ত ঘটনা খুলে বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। এরপর সেই লোকটা ফাহিম চাচাকে একে একে ঘটনা বলতে শুরু করে। সেই লোকের নাম হুমায়ুন। তার পরিবারে তিনি, তার স্ত্রী ও একমাত্র ছেলে ফরিদ থাকে। প্রায় 1 মাস ধরে তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেই চলেছে, বিশেষ করে তাদের ছেলে ফরিদের সাথে। একদিন মাঝরাতে হুমায়ুন সাহেব ও তার স্ত্রী ঘুম ভেঙে যায় তাদের, এবং ফরিদের চিৎকার শুনেই তারা ঘুম ভেঙে ওঠে। হুমায়ুন সাহেব ও তার স্ত্রী দৌড়ে ফরিদের ঘরে যায় এবং গিয়ে দেখতে পায় ফরিদ অজ্ঞান অবস্থায় ফ্লোরে চিত হয়ে পড়ে আছে। ফরিদের জ্ঞান ফিরলে তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণ জানতে চাইলে ফরিদ বলে যে সে বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ ফরিদের ঘুম ভেঙে যায় একটা শব্দের কারণে। শব্দটা এমন ছিল, যদি কেউ স্টিলের আসবাবপত্র ফ্লোরে ফেলে দেয় সেক্ষেত্রে যেমন শব্দ হবে ঠিক সেই রকম। ফরিদ ঘুম থেকে উঠে যায় এবং সে রুমের আবছা আলোয় দেখতে পায় যে একটি বিশাল দেহি কালো চেহারার লোক, যার এক হাতে লোহার শিকল আর এক হাতে ত্রিশূল, সে দাঁড়িয়ে আছে। সেই লোকটা তাকে বলছে, তুই আমার কাছ থেকে আমার সবচেয়ে বড় সম্পদ কেড়ে নিয়েছিস, এখন আমি তোর বুক থেকে
এই বলে সেই লোকটা ফরিদের বুকের ডান পাশে সজোরে ত্রিশূলটা ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে ফরিদ চিৎকার করে ওঠে। এরপর আর কোনো কিছু বলে না। হুমায়ুন সাহেব ভাবলেন হয়তো ছেলে খারাপ কোনো স্বপ্ন দেখেছে, তাই কোনো মতে সেদিন ফরিদকে ঘুম পাড়িয়ে দেন। তার পরের দিনও একই ঘটনা। একইভাবে যখন কয়েকদিন চলতে থাকে তখন বাসায় একজন ইমাম হুজুর কিছু সূরা পড়ে ঝাড়ফুঁক দিয়ে চলে যায়। তাকে আনা হলে তিনি এই কাজগুলো করেন এবং বলে যান এই ঘটনাটির মূল হচ্ছে আপনাদের ছেলে ফরিদ। এরপর থেকে 2-3 দিন বেশ ভালোভাবেই কেটেছে, কিন্তু 2-3 দিন পর আবারও ভয়ানক ঘটনা ঘটে। হুমায়ুন সাহেবের স্ত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরে ঢুকেন। ঘরে ঢুকেই হুমায়ুন সাহেবের স্ত্রী যে দৃশ্য দেখতে পান তা দেখার জন্য তিনি সেই সময় মোটেও প্রস্তুত ছিলেন না। ঘরে ঢুকেই তিনি দেখতে পান যে তার স্বামী অর্থাৎ হুমায়ুন সাহেবের বুকের ওপর একটা সাদা কাপড় পরা মেয়ে কোলের ওপর বাচ্চা নিয়ে বসে আছে। তিনি আবারও দেখতে পান সেই মেয়েটার চোখ দিয়ে তাজা রক্ত যেন চুইয়ে চুইয়ে পড়ছে এবং তার স্বামী অর্থাৎ হুমায়ুন সাহেবের মুখে চুইয়ে চুইয়ে সেই রক্তগুলো পড়ছে। এটা দেখার পর হুমায়ুন সাহেবের স্ত্রী প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারে হুমায়ুন সাহেব ঘুম থেকে উঠে পড়েন এবং চিৎকার দেওয়ার কারণ জানতে চান। এরপর হুমায়ুন সাহেবের স্ত্রী তার দেখা সমস্ত ঘটনা হুমায়ুন সাহেবকে খুলে বলেন। উত্তরে হুমায়ুন সাহেব বলেন যে এটা তোমার মনের ভুল, এত রাতে বাইরে থেকে এসে কি দেখতে কি দেখেছ। এই বলে হুমায়ুন সাহেব তার স্ত্রীকে সান্ত্বনা দেয় এবং পুরো ঘটনাটি নিছক স্বপ্ন ভেবে নেয়। এই ঘটনা ঠিক পরের দিন মাঝরাতে হুমায়ুন সাহেবের ঘুম ভেঙে যায়। তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয়। হুমায়ুন সাহেব চোখ খোলার পর দেখতে পান ধবধবে ফর্সা একটা মেয়ে বাচ্চা তার কোলে হুমায়ুন সাহেবের বুকের ওপর এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এবং এই কারণেই তিনি হয়তো বুকে একটু ব্যথা অনুভব করছিলেন। হুমায়ুন সাহেব এইসব দেখার এক পর্যায়ে মেয়েটা হঠাৎ করে হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা কেমন আছেন আপনি? এই যে আপনার নাতি, তাকে কোলে নেবেন না? বাবা আপনার নাতিকে কোলে নিন। এই কথা শুনে হুমায়ুন সাহেব বলে ওঠেন, কে তুমি? আমার কাছে কি চাও? আর এই বাচ্চাটা কার? তখন সেই মেয়েটা হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার ছেলের বউ বাবা, আর এইটা আমারও আপনার ছেলের সন্তান। নিন বাবা আপনার নাতিকে কোলে নিন। এই সব বলার এক পর্যায়ে মেয়েটা ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে বলে ওঠে, কিরে কোলে নিবি না নাতিকে? ছেলে আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। এই কথা বলে মেয়েটি হুমায়ুন সাহেবের গলা চেপে ধরে এবং হুমায়ুন সাহেব খেয়াল করেন যে মেয়েটির চোখ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। তিনি এইসব কিছু আর সহ্য করতে পারছিলেন না। হঠাৎ মসজিদ থেকে ফজরের নামাজের আজান ভেসে আসে এবং সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এরপর আর হুমায়ুন সাহেবের কিছু মনে নেই। হুমায়ুন সাহেবের জ্ঞান ফিরে পরদিন সকালে। তার জ্ঞান ফিরলে তিনি বাড়ির সবাইকে রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলেন। তিনি তখন আগের দিন রাতে তার স্ত্রীর বলা কথা বিশ্বাস করতে শুরু করেন। এরপর থেকে প্রতিনিয়ত হুমায়ুন সাহেব তার ছেলে ও পরিবারের সাথে খারাপ কিছু অবিরাম ঘটেই চলেছে। এই ঘটনার মাঝখানে 2-3 জন হুজুরও দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছি, দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। এই বলে হুমায়ুন সাহেব তার ঘটনা শেষ করেন। ফাহিম চাচা হুমায়ুন সাহেবের মুখে সকল ঘটনা শোনার পর হুমায়ুন সাহেবের কাছ থেকে বাসার সকল ঠিকানা নিয়ে বলেন তিনি এই বিষয় নিয়ে তার উস্তাদের সাথে কথা বলবেন এবং একদিন পর তিনি হুমায়ুন সাহেবের বাসায় আসবেন। সেদিন রাতে ফাহিম চাচা তার সাথী জিনদের ডাকেন। বলে রাখা ভালো যে ফাহিম চাচার ওস্তাদ উপহার স্বরূপ ফাহিম চাচাকে 3টি জিন উপহার দিয়েছিলেন এবং এই জিনদের সাহায্যে ফাহিম চাচা অনেক বড় বড় সমস্যার সমাধান করে থাকেন। যথারীতি ফাহিম চাচার পালিত 3 জন জিন আসে এবং ফাহিম চাচা তাদের কাছে একটা কাগজ ধরিয়ে দিয়ে খোঁজ নিয়ে আসতে বলেন। ফাহিম চাচার কথায় জিন 3টা সেখান থেকে চলে যায় এবং বেশ কিছু সময় পর ফিরে আসে। ফাহিম চাচা খেয়াল করেন যে তার পালিত জিন 3টা মুখ কালো করে ফিরে এসেছে। ফাহিম চাচা কিছু বুঝতে পারেন না। তিনি তখন বলে ওঠেন, তোমাদের এমন লাগছে কেন? তোমরা কি কোনো খারাপ খবর নিয়ে এসেছো? তখন 3টি জিন বলে ওঠে চাচাকে উদ্দেশ্য করে, হুজুর আপনি এই কাজ হাতে নিয়েন না। আমাদেরকে আপনি যার খবর নিতে পাঠিয়েছিলেন তার কর্মফল সে ভোগ করছে, তার শাস্তি হবে মৃত্যু। যদিও তাকে বাঁচানো সম্ভব, তারপরেও আপনি কিছু করতে যাবেন না, কেননা এর জন্য ফরিদ নিজেই দায়ী, আর আমরাও চাই সে তার কর্মফলের শাস্তি পাক। ফাহিম চাচা তার জিন 3টার কথা কিছুই বুঝতে পারেন না। অবশেষে জিন 3টা তাদের নিয়ে আসা খবর ফাহিম চাচাকে একে একে বলতে থাকেন। একদিন ফরিদ ও তার 4 বন্ধু মিলে প্ল্যান করে যে তারা কুয়াকাটা 1 মাসের জন্য ঘুরতে যাবে, কিন্তু তারা সবাই চিন্তা করে 1 মাসের জন্য সেখানে তারা কোথায় থাকবে। এইসব ভাবতে ভাবতে পরক্ষণে তাদের মধ্যে এক বন্ধু বলে ওঠে সেখানে তার এক মামার বাড়ি আছে।
সেখানেই তারা উঠবে। যথারীতি তারা নির্দিষ্ট সময় কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। কুয়াকাটা পৌঁছে তারা সেই বন্ধুর মামার বাসায় ওঠে। কুয়াকাটা গিয়ে নানান প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ও আনন্দ উল্লাস করতে করতে এক সপ্তাহের মতো কেটে যায়। এমন সময় ফরিদের হ্যাপি নামের একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং দেখতে দেখতে তাদের ভেতরে ভালোবাসায় এবং সেটি আরো দূর পর্যন্ত গড়িয়ে যায়। ফরিদ বিয়ে করার অজুহাত দিয়ে হ্যাপি নামক মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। দেখতে দেখতে ফরিদদের 1 মাস সময় অতিবাহিত হয়ে যায় এবং হ্যাপিও এর মাঝখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ফরিদ যখন এই বিষয়ে জানতে পারে তখন সে হ্যাপিকে অনেকবার বোঝাতে চেষ্টা করে এই বাচ্চাটিকে নষ্ট করে ফেলার জন্য, তা না হলে সে তাকে বিয়ে করবে না। কিন্তু হ্যাপি ঠিকই বুঝতে পেরেছিল যে ফরিদ কখনোই তাকে বিয়ে করবে না, ফরিদ শুধু তার সুবিধা ভোগ করেছে। তাই হ্যাপি বাচ্চাটিকে নষ্ট করতে রাজি ছিল না। এক পর্যায়ে হ্যাপি যখন রাজি হবে না তখন ফরিদ হ্যাপিকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে নানান কথার ছলে বিষ মিশ্রিত খাবার খাইয়ে মেরে ফেলে এবং বিষয়টি তার বন্ধুদের কাছ থেকেও গোপন করে রাখে। যথারীতি জীবন ঠিক মতো গড়িয়ে যায়। এদিকে হ্যাপির মৃত্যুর কথা হ্যাপির বাবা জানতে পারে এবং তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ফরিদের পরিবারের ওপর কালো জাদু করে 4টি নরঘাতক জিনকে লাগিয়ে দেন। বলে রাখা ভালো যে হ্যাপির বাবা ছিল একজন খারাপ প্রকৃতির তান্ত্রিক। হ্যাপির বাবা জিন চালান দেওয়ার কারণেই তাদের সাথে এরকম ঘটনা ঘটে চলেছে। ফাহিম চাচার সাথী জিনরা আরো বলে যে হ্যাপির বাবা নাকি হ্যাপির পেটে থাকা বাচ্চাটার কোনো একটা অংশ দিয়ে এই কালো জাদু করছে। কাজেই ফরিদকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাথী জিনদের মুখে এইসব ঘটনা শুনে ফাহিম চাচা বেশ চিন্তায় পড়ে যান। এই বিষয় নিয়ে তিনি তার ওস্তাদের সাথে কথা বলেন এবং ঠিক করেন যে তারা দুজন কাল হুমায়ুন সাহেবের বাসায় যাবেন। যথারীতি পরদিন ফাহিম ও তার ওস্তাদ হুমায়ুন সাহেবের বাসায় যান। বাসায় গিয়ে প্রথমেই ফরিদকে দেখেন, তারপর বাসার চারপাশটা ভালো করে দেখতে থাকেন। হঠাৎ করে ফাহিম চাচার ওস্তাদ চাচাকে একা রেখে বিশাল আম গাছের নিচে গিয়ে দাঁড়ান এবং একা একা তার সাথে কাউকে কথা বলতে দেখেন। কিন্তু ফাহিম চাচা সেখানে ওস্তাদ ব্যতীত কাউকেই দেখতে পায় না। তাহলে ওস্তাদ কার সাথে কথা বলছেন? মিনিট 5 পর ওস্তাদ ফাহিম চাচাকে নিয়ে সেই বাসায় আসেন এবং হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলেন তারা কাল মাগরিবের নামাজের পর আসবেন। ওস্তাদ ফাহিম চাচাকে নিয়ে সরাসরি তার বাসায় চলে আসেন এবং হুমায়ুন সাহেবকে ফোন দিয়ে কিছু জিনিস জোগাড় করে রাখতে বলেন। এক পর্যায়ে ফাহিম চাচা ওস্তাদকে বলেন, আপনি গাছের নিচে একা একা কার সাথে কথা বলছিলেন? আমি তো সেখানে কাউকে দেখতে পেলাম না। তখন ওস্তাদ বলেন যে আমার সাথে একটা কারিন জিন রয়েছে, তার সাথে কথা বলছিলাম। এই কথা শুনে ফাহিম চাচা বেশ অবাক হয়ে যায়। কি বলেন, আপনার সাথে কারিন জিন আছে? আর তা আমি জানি না। তখন ওস্তাদ বলেন যে হ্যাঁ, আমার সাথে একজন কারিন জিন আছে, তার কথা আমি এর আগে তোমাকে বলিনি। এরপর ওস্তাদ ও ফাহিম চাচা যে যার মতো আমল করতে থাকে। যথারীতি পরদিন মাগরিবের নামাজের পর ফাহিম চাচা ওস্তাদ হুমায়ুন সাহেবের বাসায় যায়। বাসায় গিয়ে ওস্তাদ হুমায়ুন সাহেবের স্ত্রীকে বলেন যে হুমায়ুন সাহেব ও তার ছেলেকে উঠোনে নিয়ে বসাতে, তিনি তার কাজ শুরু করবেন। ওস্তাদ হুমায়ুন সাহেব ও তার ছেলেকে ফরিদকে মাটিতে একটা গোল বৃত্তে অঙ্কন করে সেখানে বসায় এবং তাদের দুজনের সামনেই মাটিতে আঁচড় কেটে 2টা ক্রস আঁকে। এরপর ওস্তাদ ফাহিম চাচাকে উদ্দেশ্য করে একটা ইশারা দেয়। ইশারায় বুঝতে পেরে ফাহিম চাচা হাতে 2টা কলা নেয় এবং সূরা পড়ে কলা 2টা লাল সুতা দিয়ে পেঁচাতে থাকে। সুতো দিয়ে পেঁচানো শেষ হলে তিনি কলা 2টাকে সেই অঙ্কিত ক্রস চিহ্ন 2টির ওপরে রাখেন এবং ওস্তাদ ও ফাহিম চাচা দোয়া পড়তে শুরু করেন। দোয়া পড়ার এক পর্যায়ে প্রচন্ড বাতাস বইতে শুরু করে এবং হঠাৎ করেই সেই বাতাস থেমে যায়। উপস্থিত সকলেই তখন অনুভব করে যে তাদের চারপাশ ঘিরে মনে হচ্ছে প্রচন্ড গরম বাতাস। এমন সময় মেয়ের কণ্ঠে ফরিদ বলে ওঠে, আমাকে কেন ডেকেছিস? তখন ফাহিম চাচা তাকে বলেন, ডেকেছি এই জন্য যে আজকের পর থেকে তুই আর এই পরিবারের কোনো ক্ষতি করবি না। এই পরিবার থেকে তুই অনেক দূরে চলে যাবি, আর তা না হলে তোকে মেরে ফেলতে বাধ্য হব। অতএব ভালোভাবে এখান থেকে চলে যা। তখন ফরিদের ভেতরে থাকা চিন্তি বলে ওঠে, আমি এদের শাস্তি দিচ্ছি বলে তোর খুব খারাপ লাগছে, তাই না? এবার জিনটা ফরিদকে উদ্দেশ্য করে বলে, এই অমানুষটা আমার মালিকের মেয়ের সাথে যে অন্যায় করেছে তখন কোথায় ছিলি তোরা? আর বাচ্চাটার কি দোষ ছিল? তাকে পৃথিবীতে আসার আগেই কেন শেষ করে দিল? এই পরিবারকে শেষ না করে আমি কোথাও যাব না, এটা আমার মালিকের হুকুম। তুই কি করতে পারিস কর। তখন ফাহিম চাচা সেই জিনটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনটা কিছুতেই রাজি হয় না। এইসবের এক পর্যায়ে ফাহিম চাচা ওস্তাদ এক প্রকার রেগে যায় এবং ফাহিম চাচা ও তার সাথে থাকা কারিন জিন তাদের মধ্যে হ্যাপির বাবার চালান করা জিনটাকে আয়ত্ত করতে সক্ষম হয়। অবশেষে ওস্তাদ সেই খারাপ জিন 3টাকে ফাহিম চাচার লাল সুতা দিয়ে পেঁচিয়ে রাখা কলা 2টিতে আটকে ফেলেন এবং কলা 2টোকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেন। কলা 2টোকে আগুনে পোড়ানোর সময় সেখান থেকে প্রচুর ধোঁয়া উঠতে থাকে এবং উপস্থিত সকলেই বিরাট এক আর্তনাদের চিৎকার শুনতে পায়। কলা 2টো থেকে ধোঁয়া ওঠা বন্ধ হলে আশেপাশের পরিবেশ আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং ফরিদ অজ্ঞান হয়ে যায়। এরপর ওস্তাদ পানি পড়া ছিটিয়ে ফরিদের জ্ঞান ফিরিয়ে আনেন। তখন হুমায়ুন সাহেব তার পরিবারের
সাথে এমন ঘটনা ঘটার কারণ জানতে চাইলে ফাহিম চাচা তার সাথী জিনদের কাছ থেকে শোনা ঘটনা একে একে হুমায়ুন সাহেবকে বলতে থাকেন। ফাহিম চাচার মুখে এসব ঘটনা শুনে হুমায়ুন সাহেব মানসিকভাবে ভেঙে পড়েন এবং আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ ঘাট বন জঙ্গল চষে বেড়াতাম এবং বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির চারপাশে একটা খালে বড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমরা অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এজন্য আরো বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ মারতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছনে ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে গেছে। বাবা না আসাতে আর সন্ধে নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পেয়ে যাই এবং একটানা পা চালিয়ে আসতে থাকি বাড়িতে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসে আমি মাছ কাটতে বসে মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় অনেক। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধানো ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাঝ বরাবর একটা তাল গাছ ছিল, যেখানে আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আমার নানা থাকতেন দক্ষিণ পাশে, তাই আমি দক্ষিণ পারে ঘাটে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি না ওটা থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। যখন কাছে চলে আসলো ওটা, তখন আমার মনে হলো সেটি বিশাল বড় একটা গজার মাছ। মাছটা দূর থেকে আমার দিকে তাকিয়ে যেন আমাকেই দেখছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি তখনই চিৎকার দিতে যাব, আর তখনই গজার মাছটি আমার কাছাকাছি চলে আসে। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি হচ্ছে দেখে ঘাটে চলে আসে মা ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘন্টাখানেক পরে আমার জ্ঞান আসে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা আনতে যায়। ইমাম সাহেবকে না পেয়ে খালি হাতেই বাসায় ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী যা ঘটেছিল তা ছিল এরকম। ওই সময় উত্তর দিকে তাল গাছটা পার হতেই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে এবং কেউ একজন বাবার সাথে কথা বলে এবং কোন রকমের সারা শব্দ না পেয়ে বাবার সামনে দিকে অগ্রসর হয়। বাবা কিছু বলে না এবং তখন সে আমার কানে ফিস করে কোনো একটা কিছু বলে এবং সে জানায় যে তার মেয়েকে পছন্দ হয়েছে। বাবা থমকে যায়। কি আপনি? সামনে আসেন। পেছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। তখন সে জানায় সময় হলে সে সামনে আসবে। ফিসে সে কথাগুলো বাবার কানে কানে বলে। তারপর বাবার পা অবশ হয়ে গেছে। বাবা হাঁটতে পারছে না। যে সময় পরে বাবার শরীরে ঘামতে শুরু করে এবং এই সময়টা শীতল বাতাস বাবার শরীরে লাগে। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দেওয়া ছিল। আমি আল্লাহর রুমে থাকতাম। তবে আজ আমি মায়ের সাথে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার আওয়াজে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতে আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তপূর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক অন্যরকম একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই, কেউ আমাকে আশ্বস্ত করে ভয় না পেতে, এবং সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করেছে। এই কথা বলেই তো হাসিতে ফেটে পড়ল। আমাকে বলল আমি আবার আসবো। অর্থাৎ যে ঘটনা, যে অন্যরকম কণ্ঠস্বর, সেটি আমার মায়েরই ছিল। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখি মা আমার দিকে সামনে ভেবে তাকিয়ে ঘুমাচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এমন অবস্থায় ফজরের আজান আমার কানে ভেসে আসে। বিছানা ছেড়ে ফজরের নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে হঠাৎ হইচইয়ের শব্দে আমার ঘুম ভাঙে। হইচই কিসের? বিছানা ছেড়ে উঠে দেখতে চৌকাঠ দাঁড়ালাম। দেখি লোকজন কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলে তুই মা? গত 2 দিন ধরে তোকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমি বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়েছিলাম। তখন বাবা বলল, হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডাকতে গেছি, দেখি তুই ঘরে নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম।
কোথায় গিয়েছিলাম আমি? গত দুদিন আমি নিখোঁজ। ভয়ে আমার শরীর শিউরে ওঠে। বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, আসবে শুক্রবার। মন খারাপ করে বাবা বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে রাস্তার চারিদিকে অন্ধকার হয়ে আসে। বাবার কাছে কোনো টর্চ লাইট ছিল না। কিছু পাটকাঠি নিয়ে আগুন জ্বালিয়ে বিপদ নামলেন। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা তখন অন্ধকারে হাঁটছিলেন। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করতে হয়। কিছু দূর যেতেই তার মনে হলো তার আশেপাশে কেউ যেন হাঁটছে। ডানে বাঁয়ে তাকিয়ে কাউকে না দেখে বাবা আবারও হাঁটতে শুরু করলেন। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু কোথায় গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পাওয়া যায়। বাবা কবিরাজকে সব কথা খুলে বলে। কবিরাজ শুনে বলল, আমি আগামী শনিবার সন্ধ্যার পর যাব, আর বাড়ির উঠোনে ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন, আর দোকান থেকে 1 ডজন মোমবাতি আগুনবাতি একদমে কিনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি করে রাখলাম। শনিবার সন্ধ্যা পার হচ্ছে, কবিরাজ আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে রাস্তায় এগিয়ে যায় কবিরাজ আসছে কিনা দেখতে। বাড়ি থেকে বেরোতেই দেখি কবিরাজ এক মনে কিসের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। কবিরাজের কোনো সারা শব্দ নেই। দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। চলুন। ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন সব বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি চারিদিকে ঝড় তুফান বইছে, সব ভেঙে যেন আমার মাথায় পড়ছে। তারপর আমার আর কিছু মনে নেই। বাবার কথা শুনে আমি পরে সবকিছু জানতে পেরেছি। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরে আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড়তে, কিন্তু আমি কবিরাজের দেয়া দাগের অন্য পারে আসতে পারছিলাম না এবং সেখানে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি আমার নাম বলি এবং তারপরে কবিরাজকে বলি যে, সামু মিয়া একটু দেরি করে আসলেই তো জীবন নাশ করতাম। এই বলেই আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করে আমার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, চোখ দুটো এখনই যেন বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই আমার সামনে আসতে পেরেছিলি। এখন বল তুই কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে আমি ছেড়ে যেতে পারবো না, তুই চেষ্টা করে দেখতে পারিস। কবিরাজ বলল যে অনেককেই সে এরকম ভাবেই প্রতিবন্ধী করেছে এবং তাদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে এবং সে হচ্ছে আমাকে একটা পর্যায়ে ফু দিতে বলে, কিন্তু আমি ফু দিতে চাই না। তারপর আবার সে আমাকে ফু দিতে বলে, কারণ বলেছে জীবন বাঁচাতে চাইলে ফু দিতে হবে। হঠাৎ করেই কবিরাজ দোয়া দুরুদ পরে ফু দিতে যাবে, এমন সময় কবিরাজের প্রচন্ড ব্যথা। এদের মধ্যে অনেক বাক বিতণ্ডা চলে। একটা সময়ে কবিরাজ অনেক দোয়া দুরুদ পরে কিছু একটাতে ফু দিতে যায়। এই সময় কবিরাজের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়। তখন আমি নাকি বলি, কে ফু দিবি না, বাঁচতে হলে চলে যায় এখান থেকে। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর আমি চলে যাবো, কিন্তু তুই বল তুই কে? এটা কবিরাজের দেখ প্রকল্প ছিল। আমি বলছি, তুই এখন আমাকে চিনতে পারিসনি, আমি মরিদ। এই বলে চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন, আপনারা আপনার মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ও ওর জিনের কাছে থেকে রক্ষা পাবে। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, আর 3টা তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটির নিচে পুঁতে রাখবেন। ওই জিনটি এই 3 মাস কিছু করতে পারবে না। যেটি খুবই শক্তিশালী আর দুষ্ট প্রকৃতির। এই জিন যার পেছনে লাগে তাকে সহজে ছাড়ে না। এভাবে 2 মাস কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। এদিকে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছেন। আমার বয়স তখন 9 থেকে 10-এ এসে পড়েছে। আসলে তখন বিয়ে নিয়ে আমি এতটা বুঝতাম না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফকিরপুর জেলা বধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে ছেলেটার পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়ারও সেরকম সুবিধা ছিল না তখন। সকালে আমাকে নিয়ে যাবে, তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে, কিরে চলে যাবি? শুনে আমি পেছনে ঘুরে দেখাতেই দেখি একজন চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম। আমার চিৎকারে সবাই আমার রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে না পেয়ে প্রচন্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। বাবা সারা বাড়ি
যে আমাকে বলেনি। এভাবে রাত শেষের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু দূরে একটু আগে একটা বড় তাল গাছ, গাছ থেকে খুব জোরে কিছুটা পড়ার শব্দে তিনি তাল গাছের দিকে এগিয়ে আসেন কি পড়ছে সেটা দেখার জন্য। এসে দেখেন গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকেই জানতেন, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ হয় এবং আমাকে সবাই জিজ্ঞাসা করে যে ওখানে কেন গিয়েছিলে, আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজের বাড়ি থেকে খবর এসেছে কবিরাজ নাকি মারা গেছেন। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। না জানি আরো বড় রকমের ঘটনা ঘটেছে আমার সাথে। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি শুরু হয় যখন আমার পেটে 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশে একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি এমন সময় একটা লোমশ হাত পাত্র থেকে মাছ উঠিয়ে নিচ্ছে। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দিই। আমার শাশুড়ি এসে দেখে ওই হাতটি এখনো রান্নাঘর থেকে মাছ নিয়ে যাচ্ছে। আমরা দুজনে অনেক ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে এবং আমি প্রশ্ন করি কে ওখানে। তখন ওই অবয়বটি বলে, তুই চিনতে পারিসনি তুই, আমি ফিরে এসেছি, তোকে ছেড়ে যাবো না। এই কথা বলেই আমার দিকে এগিয়ে আসো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতেও পারছি না, কাউকে ডাকতেও পারছি না। আমি শুধু তাকিয়ে আছি সেই ছায়া মূর্তিটির দিকে। সে আমার সূর্যের সাথে মিশে যাচ্ছে। সেদিন আবার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে জানালাম না। আমার শাশুড়ি আমাকে কিছু রান্না করার জন্য ঘুরে আনতে বলল। আমাদের আখ ক্ষেত থেকে, ওখান থেকে আমি আখের শুকনা পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক বড় দুটো শিমুল গাছ, গাছ দুটোর মাঝে 20 ফুটের মতন জায়গা। আমি গাছের দিকে তাকাতে আমার শরীর হিম হয়ে গেল। আমার কলিজা ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে। ওই গাছটির দিকে তাকিয়ে দেখি কালো বাকলিতে একটা কিছু সেই গাছের উপরে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি সব দেখে সেন্সলেস হয়ে যাই। দুপুর গড়িয়ে বিকেলে হয়ে যাচ্ছে। এদিকে আমার দেরি দেখে আমার শাশুড়ি আমাকে খুঁজতে চলে আসে। দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। চোখ দুটো আগুনের মতন। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে। ওখান থেকে শিমুল গাছ স্পষ্ট দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই গাছটা থেকে ওই অবয়বটি নেমে আমার দিকে আসছে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলা টিপে ধরবে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যত কাছে আসছে আমার মনে হচ্ছে একটা আগুনের বড় বৃত্ত তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখের ধাপা মারে সেই অবয়বটি। তারপর আমার কিছু মনে নেই। আমার শাশুড়ি পরে আমাকে সব ঘটনা খুলে বলেছে। ঘটনাটি এমন, আমি আমার স্বামীকে গলা চিপে ধরি এবং আমার স্বামী চিৎকার করে বাড়ির লোকজনকে ডেকে তুলে এবং লোকজন দৌড়ে এসে দেখে আমি স্বামীকে গলা টিপে ধরে আছি। ওর জিহ্বা প্রায় বের হয়ে এসেছে। এভাবে তাড়াতাড়ি ঘরের দরজা ভেঙে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন করে আমার শাশুড়ির গলা চেপে ধরি। এদিকে আমাদের বাড়ির চারপাশে লোকজন ছুটে আসে। আমার এই অবস্থা দেখে আমাকে সবাই চেপে ধরে বলছে, কি হয়েছে, আপনার এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে আরম্ভ করি। সবাই এই অবস্থা দেখে বাসায় চলে যায়। আমি আমাদের সেই আক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও আমাকে কেউ পায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া যায়। কয়েকদিন পর আমার পেটের যে সন্তানটি ছিল সেটি নষ্ট হয়ে যায়। আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে আর প্রত্যেকবারই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টে বাচ্চা আমি হারাই। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে, সংসার চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসে ছটফট করতে থাকে। কবিরাজ শুধু একটা কথাই বলে, আপনার বৌমাকে বাড়িতে রাখবেন না, রাখলে উনি এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আবারও সন্তান সম্ভব হই। এখানে আসার পর আমার বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি প্রতিষ্ঠ হতাম। দোয়া কালাম পড়ে গায়ে পানি ছিটালে জিততে চলে যেত। এভাবে আমি বাবার বাড়িতে 7টি সন্তানের জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমাদের বাড়িতে। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনাদের কাছে আসে সে আর আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করে, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওনার কাছে তালিম নেয়। এরপর ওই জিনটি আর আসেনি।